সবাইকে শুভেচ্ছা দিয়ে আজকে আমাদের টিবিএস রাউন্ড টেবিলে সবাইকে স্বাগতম দিচ্ছি। আজকে আমরা রাউন্ড টেবিল করছি ফাইন্যান্সিং সোলার পাওয়ার প্রজেক্টস চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস। আপনারা বলতে পারেন যে শুধুমাত্র সোলার পাওয়ার নিয়ে কথা বলছি, আমাদের আসলে ব্রডার ভিউতে রিনিউয়েবল পাওয়ার নিয়ে কথা বলা উচিত। ঠিক আছে, রিনিউয়েবল পাওয়ারের ভিতরে সোলার ছাড়া বাংলাদেশে নতুন এক্সপেরিমেন্টাল বেসিসে ছোট্ট একটা 50 মেগাওয়াটের একটা উইন্ড পাওয়ার হয়েছে এবং উইন্ড পাওয়ারের অনেক প্রসপেক্ট আছে। বাট রাইট নাও আমাদের হাতে আছে অনেকগুলো সোলার পাওয়ার এবং গভর্নমেন্টও একটা টেন্ডার দিয়েছে সোলার পাওয়ার। এবং এখানে আসলে পরিবর্তিত, আজকে 15 বছর আওয়ামী লীগ সরকার ছিল এবং ওই সময় প্রচুর পাওয়ার প্রজেক্ট হয়েছে এবং সেই সময় একটা সিগনিফিক্যান্ট ঘটনা ঘটেছে যে আমাদের যে পাওয়ারের যে দাম, তৈরির উৎপাদন খরচ, সেটা ছিল 2 টাকা 35 পয়সা। সেখান থেকে বিভিন্ন কারণে আজকে বাংলাদেশে পাওয়ার পার ইউনিটের খরচ হয়ে গেছে 11 টাকা। সো এবং এটার একটা বিরাট কারণ হচ্ছে কিন্তু যে আমরা প্রচুর পাওয়ার জেনারেশন করি ইম্পোর্টেড ম্যাটেরিয়াল দিয়ে, মানে কয়লা, এলএনজি, তেল, এবং এইগুলোর কারণে আমাদের পাওয়ারের দাম বেড়ে গেছে। এবং প্লাস যুদ্ধের কারণে যে ইম্পোর্ট করতাম যেটার দাম যা ছিল সেটা কোনো এক পর্যায়ে দ্বিগুণ হয়ে যায়। এরকম বিভিন্ন ইস্যু আছে। তো এই ইস্যুর ভিতরে সোলার পাওয়ার প্রজেক্ট যখন গভর্নমেন্ট হাতে নেয়, সোলার পাওয়ার প্রজেক্টের একটা গুড সাইড হচ্ছে যেটা অ্যাকচুয়ালি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। একবার আপনি সোলার বা যদি আপনি যে কোনো রিনিউয়েবল পাওয়ার প্রজেক্ট করে ফেলেন তাহলে এটা প্রত্যেক বছর আপনাকে এটা কোনো কিছুর থেকে কিছু আনতে হবে না। প্রকৃতি যদি আমাদের সাথে বিট্রে না করে তাহলে রিনিউয়েবল পাওয়ার থেকে আমাদের এক্সট্রা কোনো খরচ নেই। সো দ্যাট ওয়ে আমাদের ডিপেন্ডেন্সি কমে যায়, আমাদের অনেক এনার্জি সিকিউরিটি বেড়ে যায়। আর এখন যেহেতু সোলার পাওয়ারের কতগুলো গভর্নমেন্টের টেন্ডার আছে, নতুন টেন্ডার, সেই কনটেক্সটেই আসলে আজকের এই রাউন্ড টেবিলটা করা, যেখানে আমাদের মধ্যে ফাইন্যান্সিয়ার আছেন, আমাদের সাথে আছেন পাওয়ার প্রজেক্ট যারা করেন তারা, এবং আমাদের সাথে আরও আছেন এক্সপার্ট। আমাদের সাথে ডক্টর মোহাম্মদ তামিম, ফর্মার এনার্জি অ্যাডভাইজার টু কেয়ারটেকার গভর্নমেন্ট, উনি এখন ভাইস চ্যান্সেলর আইইউবি। তো আমি প্রথমে মুভ করছি শাকির ভাইয়ের কাছে, বিকজ আমি আসলে প্রথমে কিছু স্টেক হোল্ডারের কাছ থেকে শুনতে চাই তাদের এই সমস্যা এবং সুযোগ নিয়ে। আমি একজন ফরেন কোম্পানি, নেম হচ্ছে ইনফ্রাকো এশিয়া, উইচ ইজ পিআইডিজি, ইজ এ পার্ট অফ পিআইডিজির একটা কোম্পানি। পিআইডিজিকে হয়তো যারা ফাইন্যান্সিং সেক্টরে আছেন তারা অনেকে চিনবেন। দিস ইজ 4-5টা দেশ নিয়ে তারা গ্লোবালি তারা প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরে তারা ইনভেস্টমেন্ট করে থাকে। তো ওয়ার্ল্ড ওয়াইড পিআইডিজি অলমোস্ট লাইক $40 বিলিয়ন ইনফ্রাস্ট্রাকচার এবং দ্য রিনিউয়েবল এনার্জি সেক্টরে ইনভেস্টমেন্ট করেছে। ইনফ্রাকো এশিয়া হচ্ছে এশিয়ার রেসপন্সিবিলিটি থাকে। ইনফ্রাকো এশিয়া বাংলাদেশে এসেছে ফর দ্য প্রজেক্ট ডেভেলপমেন্ট করার জন্য 100% ফরেন ওনারশিপ নিয়ে 2018-এ আন্ডার দিস আমাদের যে কুইক রেন্টাল অ্যাক্ট বলি বা সেখানে একটা অপরচুনিটি ছিল। 18 সালে এসে প্রপোজাল সাবমিট করে একটা ছোট প্রজেক্ট রিনিউয়েবল এনার্জিতে ইনফ্রাকো এশিয়া এলওআই পায়, সেটা হচ্ছে 2024-এর জানুয়ারিতে। ইট টুক 6 years টু গেট এ প্রজেক্ট। সো আমাদের দিক থেকে আমরা বলতে পারি যে আমরা কারো কাছে গিয়ে খুব দ্রুত হয়তোবা যেটাকে পারসেপশন আছে সেই পারসেপশন দিক থেকে যে আমরা যে খুব ইজিলি এই প্রজেক্টটাকে ওন করেছি, নট লাইক দ্যাট। রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটেছে যে সরকার প্রজেক্টগুলোকে, এলওআইগুলোকে বলছেন ক্যান্সেল করে দিয়েছেন, বাট ডিরেক্টলি আমরা কিন্তু কোনো যেটাকে আমাদের অ্যাজ পার দ্য এলওআই টার্মস অ্যান্ড কন্ডিশনে যেটাকে ক্যান্সেলেশন বলে, ইভেন্ট অফ ডিফল্ট বা ইভেন্ট অফ ক্যান্সেলেশন বলে, সেইভাবে কোনো চিঠি পাইনি। আমাদেরকে চিঠি দিয়ে বলা হয়েছে যে একটা রায়ের আলোকে, যে রায়তে দুটো সেকশন ভয়েড করা হয়েছে, 6B এবং 9কে ভয়েড করা হয়েছে। সো অ্যাকর্ডিং টু দ্যাট তারা এই প্রজেক্টগুলোকে এই আইনের বদলে পিপিআর রুলস 2008-এর আন্ডারে এই প্রজেক্টগুলোকে বিবেচনা করছে। দিস ইজ দ্য ওয়ে দে টু ইনফর্ম টু আস।
তো দেন আমরা যেটা আরেকটা জিনিস দেখেছি, খুব স্পেসিফিকলি বলি, অনেক কিছু অপরচুনিটিস এবং চ্যালেঞ্জেস নিয়ে আলোচনা আসবে। একটা ইমেজ বলে একটা কথা আছে, আমি একটা জিনিস ছোট করে একটা জিনিস একটু বলতে চাই। ধরেন একটা বোটটা ইললিগাল, যেভাবেই হোক প্র্যাকটিস করছে, সেই বোটে 10 জন লোক আছে, 5 জন ক্রিমিনাল আছে, 5 জন ইনোসেন্ট পারসন আছে। ইন এ মিডওয়ে বোটটা যখন আসলো, হঠাৎ করে পরিস্থিতি চেঞ্জ হয়ে গেল এবং সাডেনলি যারা এখন এই জিনিসটা অপারেট করবেন তারা চাইলেন যে বোটটাকে ডুবিয়ে দেবেন, কারণ ওখানে ক্রিমিনাল আছে। দ্য কাইন্ড অফ এ কোলাটারাল ড্যামেজ হলো। কি হলো? ভালো লোকগুলো কিন্তু বোটে ছিল, যারা যেভাবেই হোক এই বোটে কিন্তু তারা ছিল। আমি জিনিসটা কীভাবে দেখতে চাই, আমি 6 বছর লেগেছে একটা ছোট প্রজেক্টকে স্টেট ওন কোম্পানি, যারা বাংলাদেশে কাউকে জানে না বোঝে না, এসে প্রত্যন্ত অঞ্চলে জমি দেখেছে, প্রপোজাল সাবমিট করেছে, 16টা প্রসেস, অলমোস্ট লাইক 16 প্রসেস ডিউ ডিলিজেন্সগুলোকে ফলো করে দে গেট দ্য অ্যাপ্রুভাল। অ্যান্ড তারা অ্যাজ পার দ্য এলওআই, যেটাকে বলা হচ্ছে একটা জেনারেল, এটাকে আকাঙ্ক্ষা বা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বলা হচ্ছে। আমি এই জিনিসটা যদি দেখি, একটা 3 পাতার যেই বলা হচ্ছে, সেটাকে আমি খুব জেনারেলি দেখি না। কেন দেখি না সেটা আমাকে একটু সময় দিলে এখানে দেখাবো। যে 3 পাতার জেনারেলটা আমাকে এই জিনিসটা দিয়েছে কি কোনো স্ট্যাটিউটরি বডি? অ্যাকচুয়ালি আমাকে দিয়েছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, রিপ্রেজেন্টেড বাই মিনারেল অ্যান্ড রিসোর্সেস মিনিস্ট্রি, রিপ্রেজেন্টেড বাই, তার মানে আমাকে রাষ্ট্র দিয়েছে। আমাকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন করে দিয়েছে। এখানে আনকন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স দিতে হবে, আমাকে আনকন্ডিশনাল বিট সিকিউরিটি দিতে হবে, এবং টার্মিনেশন ক্লজ ধরে দিয়ে বলে দেওয়া হয়েছে যে আমাকে কোম্পানি ফর্ম করতে হবে। আন্ডার দিস কোম্পানি বিফোর সাইন দ্য পিপি এবং আইএ আমাকে ইনভেস্ট করে ল্যান্ড সিকিউর করতে হবে, ল্যান্ড কিনতে হবে। সাথে এসপিবি কোম্পানি করে প্রায়র 2 days টু সাইন পিপিএ আইএ আমাকে অল দ্য ডকুমেন্টস পেপার সাবমিট করে। দ্যাট মিনস আমার কস্ট ইনকার্ড হয়ে গেল। খুব একটা রিসেন্টলি কথা হচ্ছে যে এলওআই ইজ নট এ কন্ট্রাক্ট। আমি তো বলি যে 3 পাতার টার্মিনেশন ক্লজে আপনি যখন বলে দিলেন যে এটা এই কাজগুলো করে আসতে হবে তোমাকে, আমি সেই বোর্ডের কথাই বলছি। এই বোর্ডটা যখন 2010 বাতিল হচ্ছে, ওই বোটে কোলাটারাল ড্যামেজটা কীভাবে হচ্ছে? এখানে যারা ফরেন ইনভেস্টার হিসেবে যারা আসছে, তারা যখন এখানে আসলেন, তারা এই বোটে প্যাসেঞ্জার হলেন। তা আপনি এখন হঠাৎ করে এই সিনারিও চেঞ্জে তাদেরকে বললেন যে ইউ আর লাইক এ ক্রিমিনাল। তো আমরা তাদের কাছে কি এভাবে রিপ্রেজেন্ট করবো দেশের ইমেজকে, বা আমাদের ফিউচার অপরচুনিটিস বা যে জিনিসগুলো থাকবে সেভাবে রিপ্রেজেন্ট করবো? তারপর আসলো কোর্টের রায়। এইটা নিয়ে আমাদের ডক্টর স্বাধীন মালিক সাহেব, উনি আমাদের বিজ্ঞ আইনজীবী, এবং ওনার সাথে আমি দেখা করেছিলাম। আমি বলেছিলেন, স্যার এটা এখন করলেন কেন, আগে করেনি কেন? বলে আমি 10 বছর ধরে আমি চেষ্টা করেছি, আমি পারি নাই। সো ট্রু, হয়তো বা যে কোনো কারণে এখন করেছেন। আমি এই রায়টাকে খুব সিগনিফিক্যান্ট একটা রায় দেখে আমি রায়টাতে গো থ্রু করেছি। রায়টাতে রাইটলি আমাদের মশরুফ ভাই উনি বললেন যে রায়টার 2টো সেকশন রিপিল হয়েছে, কিন্তু সে রায়টাতে খুব সুন্দরভাবে বলেছে অল দ্য কন্ট্রাক্ট ইনক্লুডিং ইনিশিয়েটেড প্রসেস, অ্যাকশন অ্যান্ড স্টেপ শুড বি কন্ডোন্ড। ইনিশিয়েটেড প্রসেস, স্টেপ এবং অ্যাকশন সবকে কন্ডোন করতে হবে। প্রয়োজন বোধে রিভিজিট করতে পারবে, যদি লাগে রিভিজিট করতে পারবে। সাথে সাথে এখানে যদি কোনো অফেন্স অফ কমিশন হয়ে থাকে সেগুলোকে বাদ দিতে পারবে। আমরা এটাকে ওয়েলকাম করি। সরকার 2টো কমিটি করেছেন, আমরা সেটাতে খুব প্রত্যাশা ছিল যখন কমিটিগুলো হলো, একটা রিভিজিট করবে কন্ট্রাক্টগুলো এবং এই জিনিসগুলোকে, সেটাকে তারা দেখবে। এবং আরও একটাতে আমরা চিঠি দিয়েও দেখলাম এলওআইগুলোকে নিয়েও যেন তাদেরকে কাজ করা, এই ধরনের আমরা কিছু পেপারসও দেখেছি। আমাদের প্রত্যাশা ছিল যে এই রায়টার আলোকে যে কমিটিগুলো হয়েছে, সেই এলওআই যে 34টা ছিল, আমি যতটুকু জানি এই 34টা এলওআইয়ের ভিতরে খারাপ লোক হয়তো থাকতে পারে, এটাকে আমি বলবো না, এটা পারসেপশন। তো একটা কমিটি তাদেরকে রিভিজিট করে তাদের বিরুদ্ধে যেগুলোতে অফেন্সিভ কিছু হয়েছে সেগুলো ব্যবস্থা নেওয়া। সাথে সাথে যে এতগুলো ফরেন ইনভেস্টর, প্রচুর ফরেন ইনভেস্টর, আমি শুধু আমার কথা বলবো না, আমি আরও অনেকের সাথে কথা বলেছি,
অনেকেই ভেরি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, পলিসিস চেঞ্জেস হচ্ছে, বিভিন্ন কিছু ইস্যুসগুলো আসতেছে। কিন্তু আমরা জিনিসটা চেয়েছিলাম যে জিনিসটা খুব জাস্টিফাইডলি অ্যাজ পার দ্য কোর্টের ডাইরেকশনও যেটা ছিল সেই অনুযায়ী যদি এগুলোকে আমলে নিয়ে এদের সাথে বসে কথা বলা হতো। এবং এলওয়াইতে আর একটা মজার জিনিস আছে, এলওয়াইতে লাস্টে বলে দেওয়া আছে এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যদি তুমি ফুলফিল না করো বা ব্রিচ করো, সেক্ষেত্রে তোমার এলওয়াইটা ক্যান্সেল হবে, তুমি কোনো কম্পেনসেশন ক্লেম করতে পারবে না। তো কম্পেনসেশনের কথা কোথায় থাকে? যখন কোনো কন্ট্রাক্টের ইস্যু যখন থাকে তখনই সেটা কন্ট্রাক্ট থাকে। এবং এই এলওয়াইতে ডিটেল টেকনিক্যাল স্পেক বলে দেওয়া আছে, পিপিআই সাইন করা শুধু বাকি। পিপিআই সাইনে কী থাকে আমরা যদি জানি, খুব ছোট ছোট কিছু ম্যাটার থাকে, থ্রেশহোল্ড ম্যাটার থাকে, আরবিট্রেটরি ম্যাটার থাকে। এই ছোট ছোট জিনিসগুলোকে, ম্যাটারগুলোকে এবং এই জিনিসগুলোকে জন্যই ওইটা রেখে দেওয়া হয় ফর্মাল, কারণ তাদেরকে সময় দেওয়া হয় ল্যান্ড কেনার জন্য, তাদেরকে সময় দেওয়া হয় এসপিপি কোম্পানি করার জন্য, ফরেন ইনভেস্টরদের জন্য এই সময়গুলো বা যে কোনো জন্য এটা দেওয়া থাকে। সো এই জন্য সময়টা লাগে। আমার জানা মতে আমি যাদেরকে জানি এবং আমার ক্ষেত্রে বলি, আমি ড্রাফট এগ্রিমেন্ট আমার হয়ে গেছে, বোথ পার্টি সাইন হয়ে গেছে, আমি এসপিপি করে ফেলছি, আমি ল্যান্ড কনফার্ম করে ফেলছি। এবং এই জিনিসগুলো করার পরে যখন আমাকে এখন আমার চিঠিতে বলা হচ্ছে যে আমি টেন্ডার প্রসেসের মধ্যে আসব, তার থেকে বড় জন্য আমার জন্য যে জিনিসটা পারসেপশন, যেটা ফরেনারদের কাছে আমাদের যারা জানে আমরা কথা বলি, আমাদেরকে যখন কাইন্ড অফ এ ক্রিমিনাল ট্রিটমেন্ট করা হচ্ছে যে আমরা অতীতে এই ধরনের। তো 6 বছর লাগলো একজনকে যে এইভাবে একটা প্রজেক্টকে প্রসেস করতে, সেটা খুবই দুঃখজনক। তো আমরা এখনও প্রত্যাশা করি এই জিনিসগুলোকে অ্যাড্রেস করবে। আর সামনের যে চ্যালেঞ্জেসের কথা যদি আমি বলি, সেই জেন্ডার যেটা এসছে, এখানে আরেকটা ছোট জিনিস বলে দিই, এই রায়ের আলোকে সরকার যদি না নেয়, আমাকে আর 2-3 মিনিট দিতে হবে, আমার এই জিনিসটা বলাটা জরুরি। এই জিনিসটা যে এই যে রায়টা আসলো, আমাদের কিন্তু ফরেন ইনভেস্টরদের কিন্তু আরও কিছু আমাদের কনস্টিটিউশনাল আমাদের প্রোটেকশন আছে, যেমন হচ্ছে 1980 ফরেন ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রাইভেট প্রোটেকশন অ্যাক্ট। সেখানে কিন্তু স্পষ্ট একটা কথা বলে দেওয়া আছে যে যে কোনো ফরেন ইনভেস্টরকে যদি কোনো পারমিশন, গ্র্যান্ট বা স্যাংশন দেয়া হয়, এটা ইউনিলেটারালি চেঞ্জ করতে পারবে না, একতরফাভাবে কোনো ডিসিশন নিতে পারবে না। তো এটা কিন্তু একটা বড় ধরনের একটা বিষয় আমি বলবো, কারণ আমরা রিসেন্টলি একটা ঘটনা দেখেছি যে আমাদের স্মিথ কো জেনারেশনের ঘটনা সবাই জানে। 1997 সালের একটা কোম্পানির একটা আরবিট্রেটরি ম্যাটার ছিল, সেই ম্যাটারে কিন্তু সরকারকে এখন এই বর্তমান সরকার, আমাদের বিজ্ঞ 2জন উপদেষ্টা এবং একজন গভর্নরের এগেইনস্টে কিন্তু তারা অ্যারেস্ট ওয়ারেন্টেরও জারি হয়ে গেল বাইরে, এবং কম্পেনসেশন প্রায় $31 মিলিয়ন মতো কম্পেনসেশন বাংলাদেশকে। তা আমরা কি এমন ধরনের একটা ইস্যুসকে, এই 34টা কোম্পানি যার মধ্যে 20-25টা ফরেন ইনভেস্টর কোম্পানি আছে, তারা শুনেছি কিছু কোর্টেও গিয়েছে, এখন যদি এগুলোকে এভাবে অ্যাড্রেস না করা হয়, ফিউচারে তো দেখা যেতে পারে যে আমাদের এই ধরনের অনেক সিচুয়েশনও সামনে আসতে পারে। 2 লাইনে আমি বলে দিই সামনে টেন্ডারের ইস্যুগুলোতে নিয়ে। টেন্ডারে আমরা জানি যে আমরা অতীতে এই আইনের আলোকেও 2000 যে পিপিআর রুলসের আন্ডারে যে টেন্ডারগুলো হচ্ছে, সেটা আগেও হয়েছে, সেখানেও কিন্তু কোনো কোয়েশ্চেন ছিল না। কিন্তু এখন আমরা যে টেন্ডারের যেই আমরা অবজারভেশনগুলো দেখছি, কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, সেখানে কিছু টার্মিনেশন ক্লজ এমনভাবে দেওয়া হয়েছে যে কোনো সময় চাইলে 28 ডেজের নোটিসে একটা ইনভেস্টমেন্ট কোম্পানিকে বাতিল করে দিতে পারবে। শুধু কম্পেনসেশন করবে কি, তার যেই প্রজেক্ট ম্যাটেরিয়ালস, ল্যান্ড অ্যান্ড আদার কস্ট, সে যে ডেট রেজ করলো, সে টাকা কোথা থেকে শোধ করবে। এই ধরনের আরও খুব মানে হুইমসিক্যাল কিছু ইস্যুস আছে, যে এই জিনিসগুলো টেন্ডারের অপরচুনিটির ক্ষেত্রে ফরেন ইনভেস্টমেন্টের জন্য যারা আসবেন তাদের জন্য আসলে জিনিসটাকে প্রপারলি অ্যাড্রেস করা উচিত। ইমরান করিম, আপনি যদি থাকেন, আপনি তো অনেক শার্পভাবে কথা বলেন। প্রথমে আপকামিং যে সোলার টেন্ডারগুলো আছে, সেখানে আপনার সেটার ফাইন্যান্সিংয়ের প্রতিবন্ধকতাগুলো কী কী আছে সেটা বলি, তারপর কস্ট, প্রাইসিং অফ সোলার কী হতে পারে, ক্যাপাসিটি ইউটিলাইজেশন, এলএনজি আমদানি, এগুলো নিয়ে একটু কথা বলবো। নতুন যে টেন্ডারটা আসবে, ফেব্রুয়ারি মাসে সাবমিশন হবে কিংবা মার্চ মাসে সাবমিশন হবে, সেখানে কোনো ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট নাই, এটাই বলে দেওয়া আছে। ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট নাই মানে কি? মানে হচ্ছে যে বেসিক্যালি ক্রেতা, এক্ষেত্রে পিডিবি, যার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি অলমোস্ট ভেরি ইম্পেয়ার্ড, প্রায় বোধহয় 30-40 হাজার কোটি টাকা লস বয়ে আছে, এরকম একজন ক্রেতার সঙ্গে আমরা কিংবা কোনো উদ্যোক্তা চুক্তি স্বাক্ষর করবে এবং 15 বছর ধরে বিশ্বাস করবে যেখানে ক্রেতা প্রতিটা বিদ্যুৎ উৎপাদন খরচের চেয়ে কম দামে বিক্রি করে,
সে নির্ধারিত সময় পেমেন্ট দিতে পারবে। এটা কীভাবে বিশ্বাসযোগ্য হয়? আরেকটা কথা বলি, তো অবশ্যই ক্রেতা তো এখানে বিদ্যুতের বিল নির্ধারিত সময় দিতে পারবে না। এখন যেটা হচ্ছে বলা হচ্ছে ডিলে পেমেন্ট ইন ইন্টারেস্ট হবে 1% অ্যানুয়ালি। তার মানে বছরে বছরে বিদ্যুতের বিল দিবে না, না দিয়ে শুধুমাত্র 1% হারে সুদ দেবে। 15 বছর পরে হয়তো আপনাকে দিল একবারে সমস্ত পেমেন্ট। তাতে সেক্ষেত্রে আপনাকে যে 15 বছরের জন্য প্রদেয় যে বিদ্যুতের খরচ ছিল সেটার জন্য আপনি শুধুমাত্র 15% বর্ধিত পাবেন। আমার তো মনে হয় আমেরিকান সরকারও এত কম দামে টাকা রেজ করে না। সোফার যে জিনিসটা আছে আর কি পৃথিবীময়, যেই টাকা দিয়ে আমরা টাকা রেজ করি বলতে 4.5% 5% হবে, তাও ডলার টার্মসে। আর এখানে 1% আমরা পাবো টাকা টার্মসে। মানে আমেরিকান সরকার এত কম দামে টাকা রেজ করে না। তো ন্যাচারালি এখানে কোন উদ্যোক্তা তার ইকুইটি কিংবা ধার বিনিয়োগ করবে? আরেকটা বিষয় আছে, অন্যান্য যে কোনো বিদ্যুৎ কেন্দ্রে যেটা জ্বালানি নির্ভর, উদ্যোক্তার একটা উপায় থাকে যে সে বিদ্যুৎ সরবরাহ না করে যে কোনো ক্ষেত্রে, আপনি মনে করেন আমি এখন সিমেন্ট বেচি কিংবা লোহা বেচি কিংবা ব্যাটারি বেচি কিংবা রং বেচি, যখন আমাকে আমার কোনো ডিলার কিংবা ক্রেতা পয়সা না দেয় তখন আমি তাকে সরবরাহটা বন্ধ করে দিই। তারপর সেটা তার সঙ্গে যখন আমার পেমেন্ট সংক্রান্ত বিষয়গুলো সমাধান হয় তারপর আমি তাকে আবার সরবরাহ চালু করি। এক্ষেত্রে মাসুর ভাই কারেক্টলি বলেছেন যে বিদ্যুৎ কেন্দ্র করার পর তো এখানে তো আর আমার বিদ্যুতের সুইচ অফ করার কোনো সুযোগ নাই, আমার কোনো র মেটেরিয়ালের প্রয়োজন নাই। তো অ্যাজ সাচ 15 বছর ধরে কিংবা 20 বছর ধরে বিদ্যুৎ দিতেই থাকবো, বিল না পাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। এখানে অর্থায়ন কীভাবে হবে? আমি প্রফেসর তামিম স্যারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। উনি যখন নিজে কেয়ারটেকার গভর্নমেন্টের 2007-08 সালে পাওয়ার অ্যাডভাইজার ছিলেন, তখনও 10 মেগাওয়াট SIPP, যেগুলো আরইবি আন্ডারে আছে আপনারা করেছেন, 10 মেগাওয়াট 20 মেগাওয়াট ছোট ছোট প্রজেক্ট, 30 কোটি টাকা 40 কোটি টাকার প্রজেক্ট, সেগুলোতেও কিন্তু আরইবির সঙ্গে আমরা চুক্তি স্বাক্ষর করেছিলাম, কেন পিডিবির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিলাম। তখন কিন্তু সবাই কেউ মার্জিনাল লসে প্রোডাক্ট বিক্রি করতো না, তারপরও ওইখানে ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট ছিল। এবং কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে এই জিনিসগুলোর মানে what will be the consequence of these events? The consequence of these events are going to be extremely high tariff that covers your risk probably in the 1-2 years time, or non-participation, none of which are good. If we are actually seeing a fiscal deficit and a fiscal deficit which is ballooning, then these kind of considerations are only going to exacerbate our already perilous position. এজন্য আমাদের আসলে ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্টের অত্যন্ত প্রয়োজন, যদি আসলে ভবিষ্যতে পিডিবির সঙ্গে যে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়। থ্যাংক ইউ। চায়ের আসলে একটু প্রয়োজন ছিল। মাসুর ভাই, একটা জিনিস আপনি বলেছেন, মাসুর ভাইয়ের সঙ্গে আমার আগে থেকে অনেক পরিচয়, হয়তো ওনাকে অনেকে প্রফেসর মাসুর কিংবা এরকম বলে থাকেন, আমি ওনাকে মাসুর ভাই সে বলি, মাসুর ভাই সবার সামনে মাসুর ভাই বলে ফেললাম, মাফ করবেন। একটা বিষয় একটু আমার ব্যক্তিগতভাবে একটু একটা জিনিস I wanted to put forward here, and this is just to ponder, not to make any statement, just to ponder. আমাদের দেশে বিদ্যুতের উৎপাদন খরচ কিংবা ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম নিয়ে প্রায়শই আলোচনা হয়। আমরা 5টা পিয়ার কান্ট্রি নিয়ে আমরা বিপা থেকে অ্যানালাইসিস করেছিলাম: বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা অ্যান্ড ভিয়েতনাম। 5টা দেশ, and we are happy to provide you the data as and when you demand. এই 5টা দেশে 3টা আমি দাম জিনিস বলবো। 5টা দেশে ওয়েটেড অ্যাভারেজে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম কত? বাংলাদেশে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম 9 টাকা, ইন্ডিয়াতে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম হচ্ছে গিয়ে 10 টাকা 20 পয়সা, ভিয়েতনামে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম হচ্ছে 10 টাকা কিংবা 10 টাকা 20 পয়সা, এরকম 10 টাকার মতোই হবে। পাকিস্তানে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম হচ্ছে 15 টাকা, ভিয়েতনামে ভোক্তা পর্যায়ে বিদ্যুৎ বলেছি, শ্রীলঙ্কায় ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম ছিল 17 টাকা, এটা তারা কমিয়ে এখন 12 টাকায় এনেছে। আমি যে 5টা রেফারেন্স আপনাদেরকে দিলাম ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দামের, এর মধ্যে সর্বনিম্ন বিদ্যুতের দাম হচ্ছে আমাদের বাংলাদেশে, এবং নিয়ারেস্ট পিয়ার ইন্ডিয়া কিংবা ভিয়েতনামের কাছ থেকে প্রায় 1 থেকে 1.5 টাকা পার কিলোওয়াট আওয়ার কম। আচ্ছা, আমি যদি দেখি, হ্যাঁ, ইউ কারেক্টলি পয়েন্টেড আউট যে আমাদের দেশে আমদানি নির্ভর জ্বালানির উপর একটা ডিপেন্ডেন্সি আছে in power generation, which is a fact. But the contributing factor is that it is escalating our cost of production, no doubt. But then how much are we importing and how much the other people are importing, and what effect of that is to our power cost? Relative position to both যাচ্ছি।
বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য 65% জ্বালানি আমদানি করতে হয়, করতেই হবে, আদারওয়াইজ বিদ্যুৎ দেওয়া যাবে না এই মুহূর্তে। ইন্ডিয়া আমদানি করে 7%, ভিয়েতনাম আমদানি করে 30%, পাকিস্তান আমদানি করে হচ্ছে গিয়ে 40%, শ্রীলঙ্কা আমদানি করে 42%। তা আমরা সবার চেয়ে বেশি দামে সবচেয়ে বেশি জ্বালানি আমদানি করে বিদ্যুৎ উৎপাদন করি এবং সবচেয়ে কম দামে ভোক্তা পর্যায়ে বিদ্যুৎ বেচি। ইট ইজ এ ফ্যাক্ট। তবে আমাদের একটা স্ট্রেঞ্জ জিনিসও আছে, আমরা যেখানে 65% জ্বালানি আমদানি করে বিদ্যুৎ উৎপাদন করি, আমাদের দেশে জ্বালানি মানে প্রাইমারি এনার্জির ইম্পোর্টেশনের সময় ট্যাক্সেশন সবচেয়ে বেশি হার। আমাদের এখানে ট্যাক্সেশনের হার হচ্ছে ওই যে তেলে তো আছে 34-34%, কয়লাতে অপেক্ষাকৃত কম, এলএনজিতে 22.5%। আমরা যদি আমাদের নিয়ারেস্ট পিয়ার পাকিস্তানের কথাও চিন্তা করি, তার জ্বালানির উপর ট্যাক্সেশন হচ্ছে 10% আমদানি পর্যায়ে, 10 থেকে 11%, ফ্ল্যাট, প্রত্যেকটাতেই ফ্ল্যাট। তো আমরা যেখানে 65% জ্বালানি আমদানি করছি, সেক্ষেত্রে আবার ট্যাক্স কালেকশন করার চেষ্টা করছি প্রাইমারি এনার্জিতে বহুল, মানে রিয়েলি হাই ট্যাক্স কম্পেয়ার টু আওয়ার পিয়ার্স। আর উই লাইকলি টু সি এ চিপার পাওয়ার কস্ট? অ্যান্ড ইজ দিস লজিক্যাল অ্যান্ড ইজ দিস দ্য কারেক্ট স্ট্র্যাটেজি? ওয়াই ইজ দিস স্ট্র্যাটেজি নট বিং চেঞ্জ রাইট নাও? আমরা এই স্ট্র্যাটেজিটা পরিবর্তন করতে পারি, ট্যাক্সেশনটা আমরা জ্বালানি পর্যায়ে কমাতে পারি, যাতে আমাদের ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দামটা সহনীয় রাখা যায় আর কি। যেটা আগে কিছুক্ষণ আগে বললাম, আমাদের ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম পিয়ার কান্ট্রির চেয়ে অনেক কম। আমরা রিনিউয়েবল নিয়ে আলোচনা করি। রিনিউয়েবলে হোয়াট ইজ দি লাইকলি tariff that we are going to see considering the absence of the implementation agreement? I can tell you nothing less than 10 cents, if not more, significantly more, because the 10 cents price that was enjoyed by these gentlemen here, these all had implementation agreement. I suspect in the absence of that, the price is going to get higher. And we have a bona fide banker here who will probably convey his own opinion on the matter. But even then it's 10 cents. So 10 cents means আমাদের বিদ্যুৎ উৎপাদন খরচ আজকের দামে মানে 12 টাকা, কিছুক্ষণ আগে আপনি এটা 11 টাকা বললেন। তাহলে কি আসলে কি আমাদের বিদ্যুতের দাম বাড়ানো ছাড়া কোনো উপায় আছে? আপনার প্যানেলের প্রাইস যখন পাওয়ার প্রজেক্টগুলো দেয়, তখন থেকে 20% অলরেডি গত বছরের অক্টোবর মধ্যে কমে গেছে। এবং সেই ফ্যাক্টরিনগুলো দিয়ে আমি একটা স্টোরি করেছিলাম যে দে ক্যান নাও অফার ইভেন লেসার। আমরা তো সেটা ফেব্রুয়ারি মাসে বুঝতে পারবো। Let's wait for a month and see. সেটাকে নিয়েই তো ডিসকাশন, যে ফেব্রুয়ারি মাসে কি আসলে বিড হবে কিনা, এটা আরো আসবে। সো এটা একটা বিষয়, মানে বললাম তো কনসিডারেশন উইল সি ওয়েন ইটস ম্যানিফেস্টেড। সো এটা আরেকটা বিষয়, এটা হচ্ছে ক্যাপাসিটি ইউটিলাইজেশন, মূল্য বৃদ্ধি নিয়ে আলোচনা করলাম কিছুক্ষণ আগে, ক্যাপাসিটি ইউটিলাইজেশন নিয়ে আমাদের একটা কনসিডারেশন আছে। তবুও এক্ষেত্রে আমি বলবো পিয়ার কান্ট্রির যে পোর্টফোলিওর ক্যাপাসিটি ইউটিলাইজেশন, যে 5টা পিয়ার কান্ট্রি কিংবা আরও অ্যাড করা যেতে পারে, আমাদের সক্ষমতার ইকোনমিক স্ট্রেন্থ যাদের আছে, তাদের ক্যাপাসিটি ইউটিলাইজেশন কীরকম, আমাদের ক্যাপাসিটি ইউটিলাইজেশন কীরকম, সেটা যদি আমরা দেখি তাহলে হয়তো বা আমরা বেশি না কম এটা বিবেচনার সময় ওই ফিগারগুলো উইল বি ইউজফুল। আমাদের ব্যাপক টাকার অবমূল্যায়ন হয়েছে, সেটাও কিন্তু আমাদের বিদ্যুৎ উৎপাদন খরচ অনেক বাড়িয়ে দিয়েছে। এবং আমার কাছে মনে হয় প্রবাবলি তামিম স্যার কয়েকদিন আগে একটা প্রেজেন্টেশন দিয়েছেন, সবচেয়ে ডেট্রিমেন্টাল এফেক্ট হচ্ছে এটার, যে টাকার অবমূল্যায়ন। টাকার অবমূল্যায়নটা আসলে আমাদেরকে, মানে আমি আগেও একবার আপনাদের এখানে এসেছিলাম, তখন বলেছিলাম যে মানি লন্ডারিং সংক্রান্ত যে বিষয়গুলো আছে, প্রবাবলি এটা অ্যারেস্ট করলে আমাদের বিদ্যুৎ এবং জ্বালানির খরচ অনেক কমবে। এই জায়গাটাতে আমাদের আসলে যত্নবান হওয়া দরকার। কিছুক্ষণ আগে মাসরুফ ভাই বলেছেন যে 2026 সাল নাগাদ আমাদের এলএনজি আমদানি অনেক বেড়ে যাবে। আসলে এটা বাড়বে না, বাড়ার প্রয়োজন ছিল কিন্তু বাড়বে না, কারণ 2028 সালের আগে আমাদের নতুন কোনো এলএনজি টার্মিনাল আসবে না। আর যেহেতু আসবে না, তারা যেহেতু আমাদের ইনফ্রাস্ট্রাকচারই নাই, তার চেয়ে বর্তমানে আমাদের দুইটা এফএসআরইউ আছে, সেটা অলরেডি এক্সস্টেড ইন দেয়ার ক্যাপাসিটি। সো দের ইজ নো ওয়ে উই ক্যান ইম্পোর্ট ফার্দার এলএনজি। Our local gas production is reducing and reducing at a rapid pace. I hope that the new steps taken to revitalize some of our old wells are found to be successful. Else we are going to really struggle with gas. তো এই অন্তর্বর্তীকালীন সময় 3-4-5 বছর আমরা বিদ্যুৎ উৎপাদন করবো কীভাবে? এগুলো তো বাস্তবতা। আমাদের আজকে বাঁচতে হবে, আজকে বাঁচলে না কালকে কথা চিন্তা করতে পারবো। তো এগুলোই আসলে আমাদের বলার কথা ছিল। আমার কাছে মনে হয় যে উই হ্যাভ টু বি প্র্যাগম্যাটিক। আমি লাস্ট টাইম আপনাদেরকে বলেছিলাম আমাদের বাস্তবমুখী সিদ্ধান্ত নিতে হবে এবং আজকের দিনে আজকের সিদ্ধান্ত নিতে হবে। কি হতে পারতো, কি হওয়া দরকার ছিল, সেটা তো আমরা এখন কিছু করতে পারছি না। আজকে বেঁচে থাকতে হবে যেন আমরা ভবিষ্যতের কথা চিন্তা করতে পারি। আমরা একটু লিগ্যাল সাইডে যাই। আমাদের সাথে আছেন
শাহওয়ার নিজাম সাহেব, উনি ডিএফডিএল বাংলাদেশ, এটা একটা লিগাল অ্যান্ড আপনারা একটু ইন্ট্রোডিউস করেন। Thank you very much. My name is Shahwar Nizam. I'm a lawyer by profession, and I head the law firm DFDL Bangladesh. And I have been in practice for almost 25 years now, and most of it is in the energy and power sector. And it's great to see so many known friends. Thank you, TBS, for inviting me. And it's great to see known friends. I've worked on projects run by Confidence Group. I've worked on the Nuhair's Jules Power project. Infraco Asia was one of our first clients when I came back to Bangladesh for the second time. We have worked with ADB on many, many projects. We have worked for Marubeni on the project that Doreen was working on. And we have worked with Imran Bhai on his previous role in Sungrow, and also we worked on his current project. So, and also with Maruf Bhai, we worked on many, many financing projects for many, many years. So I feel really comfortable in sort of this gathering. And Tamim Bhai, my cadet college Boro Bhai, we've been in the same panel, similar discussion panel a few weeks back in Dhaka Chamber. Thank you for inviting me, because it is very pertinent for us right now, after what we've heard from Masroor Bhai and what we just heard from Imran. It is, and Sakir Bhai, it is absolutely imperative to consider. I mean, we are at a cross point right now. We have to take the right decision. From whatever we have come from, whatever has happened over the last 15 years, we now have to be in a position to take the right decision, because we are in a situation where we don't have political pressure, when we don't have a situation where other motives or ulterior motives should dictate a decision by this government. So all of us are very eagerly looking forward to what this government will do, because they are in a position to do it right. But unfortunately, a lot of things that we are seeing are raising questions as to what's happening. Sakir Bhai, you've mentioned a lot of good points about the LOI. What is the legal standing of the LOI and what has happened? And we've also heard discussions on the Power and Energy Fast Supply Act. The example that you have cited about the boat is absolutely pertinent, because this is exactly what has happened. If we look back in 2010-11, we were discussing with Nuhair the other day that there was a round of tenders. But what happens in tenders in our country? We see a lot of people lowballing the tender and getting the projects, and in the end, none of the projects get implemented, right? How many projects, if you look at the statistics, how many projects did it get implemented from that round? Only one, yes. So you see that we have to take things in the context. Yes, the Power and Energy Fast Supply Act, that was, I don't think was the right decision, in the sense that it gives a lot of indemnity to the government. But initially, at the point when it started, we saw some very good projects. I personally worked on a very big project, the Semcorp 500 megawatt project, which is for Bangladesh is a landmark. It's the first time a government-owned, foreign government-owned power company came and invested almost $500 million to develop a power project in Bangladesh. So that sent so many green signals in the international community, in the international sponsor community, in the national financial community, right? And that brought in a number of other projects, a number of sophisticated developers, a number of sophisticated lenders. For a country, we need that, not just for the substance, but also for the image, the reputation of the country. Now, this actually is where we are facing a big problem right now, as you have mentioned. Because by completely saying that everything that was done was bad, you are putting the good ones and the bad ones on the same boat. And I have been representing a number of Japanese developers. These are world-class, internationally AAA rated companies. They've all, as soon as this happened, they've all backlashed. Even though they had an opportunity to go and talk to the government, they decided they do not want to, because they are worried about their image being involved in a situation like this, because the way the government was portraying, it made everybody look bad.
If you look at it from a neutral perspective, that's not something, I mean, from a legal perspective, there are many ways you can address these problems. There has been corruption, there has been a number of instances where a lot of companies that didn't deserve that high capacity payments, they got it. So there are ways to address it, even within the legal regime that we have. You see, the PPA and IA that we had in Bangladesh, whenever I went to meetings in Singapore or Hong Kong or international bodies, because I sit in the Power Law Committee of International Bar Association. And when we have global meetings of all the lawyers, I used to take pride in saying that the Bangladesh PPAIA standard is considered the gold standard, because this has been developed for this subcontinent. Many years ago, in the early 90s, it was implemented in Pakistan, and then it was in India, then it was brought to Bangladesh. So this is a tried and tested model. From an international legal perspective, when you look at financing, the most important thing is called bankability. And bankability is a risk without which none of the lenders, international lenders, will participate or will give you a single dollar. Okay? If we look at the landscape in Bangladesh, for large-scale projects, you cannot finance it locally. It is not possible. Maruf Bhai can say more about that. But because when you need $400–500 million of financing for one project with long tenor, beyond 10 years, 10 to 15 years, we see some lenders that have participated in projects in big capacity, they could not go beyond 8 to 10 years. And they could not take the full load of it. So it is not possible. You need ADB, IFC, StanChart, the Japanese banks, and a number of other international banks. You need the other EPC wrap companies to come in and provide that. In order to do that, the legal bankability test will not be passed if you don't have an IA, if you don't have enough assurance that the government will actually support. What was discussed before and about the IA basically provides an assurance by the government. You can argue that yes, BPDB is also part of the government. Yes, but BPDB is a statutory body. IA is the only document that binds the Ministry of Power. Okay, and from a bankability perspective, when a foreign lender is coming to our country to give money, for them this is a big assurance. Another part of the IA is the BPDB LC. Yes, I can have a recourse against BPDB. I can go fight them in the court, but because it's a government entity and because it's almost bankrupt, what am I going to get? This LC provides some assurance that in the worst case scenario, I can encash this LC and get some money, at least 2 or 3 months worth of payment. So from a project company perspective, from a bank's perspective, this is a very big assurance, right? In the new template that is being sent out, none of these things are there. There is absolutely no support. You can argue, or some people are arguing, well, look at the road projects, look at other projects. How are they being implemented? First of all, there is a big difference in the level of sophistication of a road project and a power project. The type of companies involved, the type of technical issues involved is very, very big. It's miles apart. And the type of sponsors that you need to develop a power project, a solar project or a thermal power project is completely different from who can develop a road project. And also the road projects are more like EPC type arrangements where the government is the employer. They say, okay, here is a bunch of money, you build a road. And we see what happens. That you cannot, I think, do in a power situation. And the discussion about the energy market, yes, we agree, we all agree that that's the ultimate sort of utopian situation. But we are not there yet. Where we don't have a dependable off-taker, where the off-taker itself is heavily indebted, how can you even think about jumping in to a completely sort of open market? We have done a lot of studies for different DFIs on corporate PPAs and the rooftop projects, whether it's industrial or nanogrid, microgrid, all of this. The biggest problem is the creditworthiness, the bankability. In Bangladesh, recovering money, despite having Orthorin Adalotain, despite having all of this, is one of the biggest challenge, one of the most difficult thing to do. In that situation, how can you think about jumping in the one end of the spectrum where you have this globally acclaimed gold standard of a documentation suite, which is the current PPA IA standard, to a completely open market which is not tried and tested,
may work in a developed country like America, where you have a recovery process and everything, and you have very transparent and clear credit standing or credit rating system. Compare that with Bangladesh, where we have none of these, where recovering even like a 10,000 taka that you give to your relatives becomes the most challenging thing. So how can you think about recovering money or developers who will develop the projects to recover that money? The other point that I wanted to mention that's related to the cancellation of all of these LOI and these new documentation structure. In the renewable projects, you don't have the concept of capacity payment, right? It's what you generate, you get paid for. And you have the whole net metering system that Nuhair you mentioned earlier. So in this situation, I was trying to think what would be the logic. Forget the legal regime, just a logical, rational thinking. What would be the logic for actually jumping into this? Maybe if you think about HFO or other fuel source, you can think about creating like a sort of a market type situation where there is one regulated entity that will distribute that. But for renewable, there is no capacity payment whatsoever, right? So what is the issue there? Why go through this? The Shadin Malik, Dr. Shadin Malik judgment was that you mentioned is absolutely spot on. You have the right to pick and choose from the power and energy for supply. What is the good part? What is the bad part? So why not do that exercise? Because now, if you look at the current standard, you have already spent a lot of money, a lot of energy resources. You have done financial modeling on the basis of all of these things. And the lenders have appointed experts, they have appointed lawyers, they have appointed financial consultants who have done that. Now suddenly, if you want them to move from something that is tried and tested to something that has not been tried and tested, and which we already know has 100 different holes in it, how do you expect any of these projects to start? On top of it, the transitionary time that will take, nobody is saying anything about that. Because legally, legally you can say that from tomorrow we appeal this law and we can do this. It's like an example that I gave. Suddenly if you give me a fork and a knife or a chopstick, what am I going to do? What am I going to do? Can I actually, is that going to work? It's not going to work. So I think even though there is enough legal room to consider all of these factors and take a rational and right decision for the future of our country, I think that approach should be considered by those who are taking the decision, instead of just jumping into something that may be utopian and that may be ultimately good. But for that, Bangladesh has to reach that level where we have that kind of a market to be able to work in that kind of situation. ডোরিনের মুস্তাফা মঈন ভাইকে যে বলি, উনি ওনার আমরা 2021 সালে ফার্স্ট সোলার প্রজেক্ট করব চিন্তাভাবনা করে আমরা জমি কিনা স্টার্ট করি। অ্যান্ড 2022 সালে মারুবিনির সাথে, জাপানিজ কোম্পানি মারুবিনির সাথে জয়েন্ট ভেঞ্চার স্টাবলিশ করি এবং এমওইউ জয়েন্ট ভেঞ্চার করে ফাইনালি 2022-এর অক্টোবরের দিকে আমরা প্রপোজাল সাবমিট করি ফর 100 মেগাওয়াট সোলার প্ল্যান্ট ইন মংলা। তো ফাইনালি যেটা হয় 2024-এর জানুয়ারিতে আমরা আমাদের ফার্স্ট এলওআইটা পাই। অ্যান্ড তারপর থেকে ফাইন্যান্সিয়াল মানে যেহেতু পিপিএ সাইন করতে হবে কুইকলি, আমরা ফাইন্যান্সিয়াল ক্লোজিংয়ের জন্য ডিফারেন্ট জায়গায় বিভিন্ন ব্যাংকে যাওয়া স্টার্ট করি। আমার মনে হয় এটা ফেব্রুয়ারিতে, লাস্ট ইয়ার 2024-এর ফেব্রুয়ারিতে আমরা জাপানিজ ব্যাংক মিজোহো ব্যাংকে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, লিড অ্যারেঞ্জার এবং লেন্ডার হিসাবে চুজ করি। আমাদের ওখানে আমরা সেভারাল মিটিং উই হ্যাড উইথ মিজোহো ব্যাংক, তারপরে এসএমবিসি, সুমিতোমো মিৎসুই ব্যাংকিং কর্পোরেশন, এডিবি। তো সব জায়গায় কিছু পজিটিভ জিনিস ছিল, কিছু নেগেটিভ জিনিস ছিল। নেগেটিভ যেটা সবসময় উঠে আসতো সেটা হলো বিপিডিপির এই প্রত্যেক গত 2-3 বছরের কিউমুলেটিভ লস, বিপিডিপি ডিলে পেমেন্ট, তারপরে আমরা যেহেতু এইচএফও ফায়ার পাওয়ার প্ল্যান্ট রান করতাম, আমাদের থেকেও কিছু ওনারা ইনফরমেশান নিত আমাদের এক্সচেঞ্জ রেটের লস, যেটা আমরা 2022-এর জুন থেকে
উই হ্যাভ এক্সপিরিয়েন্স। সো এইসব নেগেটিভের পরেও যেই পজিটিভ জিনিসটা ছিল সেটা হলো আমাদের জয়েন্ট ভেঞ্চার পার্টনারের ইন্টারন্যাশনাল এক্সপোজার, আমাদের গত 17 বছরের ট্র্যাক রেকর্ড বাংলাদেশে পাওয়ার প্ল্যান্ট করার, অ্যান্ড ফাইনালি যেটা সবচেয়ে পজিটিভ ছিল একটা জিনিস, সেটা হলো আইএ, ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট টু সাপ্লিমেন্ট দ্য পিপিএ। তো এখন এতদিন পরে আমরা ফার্স্ট অফ অল মানে জাস্ট এই চ্যাপ্টারটা শেষ করি। গত মাসে মারুবেনি যখন আমাদের এই এলওআই ফেট ইজ আপ ইন দি ইয়ার, আমরা জানি না এখনও কোথায় আছি, কোনো ক্যান্সেলেশনও পাইনি, বাট ধরে নেওয়া যাচ্ছে এটা আপাতত সাসপেন্ডেড। সো মারুবেনি আমাদেরকে গত ডিসেম্বরে আমাদের জয়েন্ট ভেঞ্চারটা ক্যান্সেল করার 1 মাসের একটা নোটিশ দিল। তো এর মধ্যে ভালো যেটা হলো, আমাদের এই 30+ এলওআই যেগুলি ক্যান্সেল হলো সেগুলিকে অ্যাকোমোডেট করে গভর্নমেন্ট 52টা পাওয়ার প্ল্যান্টের নতুন টেন্ডার ফ্লোট করার প্ল্যান করছে। এর মধ্যে গত মাসে ডিসেম্বরের 5 তারিখে 12টা লেস দেন 50 মেগাওয়াটের টেন্ডার ফ্লোট হলো। গত সপ্তাহে 10টা 50 মেগাওয়াটের টেন্ডার ফ্লোট হলো, এবং থার্ড লটে 70 এবং 100 মেগাওয়াটের 19টার মতো টেন্ডার ফ্লোট হবে ভেরি সুন। তারপরে ফোর্থ লট হবে 11টা 100+ মেগাওয়াটের টেন্ডার। সো ডেফিনেটলি এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি, বাট প্রবলেম হলো এর মধ্যে আমরা যখন এই লেন্ডারদের কাছে গিয়ে এই নেগেটিভ জিনিসগুলি শুনতাম, এর থেকে গত 1 বছরে কিন্তু অনেক কিছু হয়ে গেছে। এসএমপি এবং মুডি গত বছরে দুজনই ডাউনগ্রেড করলো বাংলাদেশের ক্রেডিট রেটিংকে। সো দ্যাট মিনস বাংলাদেশ ইজ আ কান্ট্রি রিস্কটা একটু আগের থেকে বেড়ে গেল। সো ডেফিনেটলি আমাদের যদি আমরা যেই ফাইন্যান্সিংটা করতে চাচ্ছিলাম সেটা ছিল জাপানিজ ইসিএ নেক্সিরান কাভারেজে। সো সেটার কস্টিংও আমরা দেখেছি যে বেড়ে গেল। লোকাল ইন্টারেস্ট রেট 9%, 10% করতে করতে এখন 14-এর উপরে চলে গেছে, যদিও এটা মানে কিছুই করার নেই, এখনও 14.25ও আমরা অনেক জায়গায় পে করছি। তো এত কিছুর পরে আমাদেরকে এই 52টা টেন্ডারে আমার মনে হয় গভর্নমেন্টের যদি ইনিশিয়েটিভটা থাকতো যে 52টা টেন্ডার সবাই পার্টিসিপেট করবে, প্রজেক্টগুলি আদৌ হবে, তাহলে ইমপ্লিমেন্টেশন অ্যাগ্রিমেন্ট কেন, এর সাথে আরও কিছু ইনিশিয়েটিভ নেওয়া উচিত ছিল। আমাদেরকে বা নতুন কিছু ইনসেন্টিভ দেওয়া দরকার ছিল, যে 5 গিগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট করবো, ইমপ্লিমেন্টেশন অ্যাগ্রিমেন্ট তো থাকবেই, এরপরে আরও কিছু যদি দেওয়া যায় সেটাও দেওয়া দরকার ছিল। এখন ইমপ্লিমেন্টেশন অ্যাগ্রিমেন্ট যদি না থাকে, আই ডোন্ট নো এই জিনিসটা কীভাবে কমপ্লিট হবে। বাট আমার মনে হয় নেক্সট কী হতে পারে, ইমপ্লিমেন্টেশন অ্যাগ্রিমেন্ট যদি না থাকে, এই ধরনের অন্য কোনো ধরনের গ্যারেন্টি যদি গভর্নমেন্ট দিতে পারে। আর যদি কিছুই না থাকে, আমি রিকোয়েস্ট করব আমাদের লেন্ডার, এখানে মারুফ ভাই আছে ঢাকা ব্যাংকের এমডি, যে এটাকে নিউ নর্মাল ধরে এভাবেই ফাইন্যান্সিং করে ফেলা আর কি, যে সারা জীবন এইভাবেই চলতে হবে। সো কোভিডের সময় যেরকম মাস্ক পরা, দ্যাট ওয়াজ দ্য নিউ নর্মাল। সো আমরা এখানে এটাই এভাবে নিউ নর্মাল করে আমরা ফাইন্যান্সিং পেতে পারি। শেখ মোহাম্মদ মারুফ ভাইকেই বলি ঢাকা ব্যাংকের, আপনি বলেন একটু ফাইন্যান্সিং সাইড থেকে। অ্যাজ এ ব্যাংকার প্রবলি সবচেয়ে বেশি পাওয়ার প্ল্যান্ট আমি ফাইন্যান্স করেছি। অ্যান্ড আমি যদি বলি যে ওয়াই আই ফাইন্যান্স সো মেনি, বিকজ আমার কাছে আই ফাউন্ড দোজ ভেরি ব্যাঙ্কেবল। আমরা যেহেতু সরকারি ব্যাংক না, উই আর নট আ ডেভেলপমেন্ট ব্যাংক, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, কোনো কিছু ফাইন্যান্স করতে গেলে তার ভায়াবিলিটি, ফাইন্যান্সিং অ্যান্ড ক্যাশ ফ্লো ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, অ্যান্ড আমরা ওগুলো দেখেই ফাইন্যান্সিং করি। অ্যান্ড আপনি যদি বলেন যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের পাওয়ার সেক্টরটা সাকসেস হওয়ার মেইন কারণ কিন্তু ছিল যে ইট ওয়াজ ভেরি ব্যাঙ্কেবল। আমরা নট অনলি বাংলাদেশি ব্যাংক, আমি মনে হচ্ছে সর্বোচ্চ ইসিএ বলেন, ফরেন ফাইন্যান্সিং বলেন, it all came through my hand, because আমি তখন যেখানে কাজ করতাম যে ওর থ্রুতে we finance, and because we could explain them the viability, and when we saw the enthusiasm among the foreign investors, and সেই সবই সম্ভব হয়েছিল because those were very bankable. And যখনই কোনো কিছু প্ল্যান করতে যাই, যখনই কোনো কিছু প্ল্যান করেন, আমার কাছে মনে হয় যে unless and otherwise the sponsor is very equity heavy, you want to invest 100% with his own equity, you must keep it in mind that how bankable it is, right? ব্যাংকারে কীভাবে দিবে।
আপনি বলছেন একটু আগে 8.5 cents. I can tell you very much that unless and otherwise the sponsors willing to invest more than 50% from equity, 8.5 cents current cost is not bankable. You can give project to them, he can come to us, but he hardly find any bank to finance them unless he is willing to inject 50% or more than that as an equity. Because I've done few maths over the last 6-8 months time on different tariffs. Anything less than 10 cents with the current tax regime and that current cost structure is extremely tough. And আমার কাছে মনে আমরা বলতে পারি যে যেটা বললেন যে ইন্ডিয়াতে পাকিস্তানে অনেক সস্তা, ইয়েস সস্তা, বাট আমরা বাস্তবতা চেক করি না, বাস্তবতা চেক করি না, বিকজ ইন্ডিয়াতে আপনার সরকার গ্রিডল্যান্ড দেয় টেনে, কোনো ট্যাক্স নাই, এবং সরকার এমন জায়গায় প্ল্যানটা করে আপনাকে দে উইল টেক ইউ টিম্বাকটু, এবং টিম্বাকটুর মধ্যে গ্রিডল্যান্ডটা গভর্নমেন্ট, তাহলে তো সেটা কোনো ভুল কিছু না, এটা তো গভর্নমেন্ট পলিসি, এটা না আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড, আই এম নট সেইং রং, হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট আমরা যখন বলি কস্ট কম্পেয়ারকে উই মাস্ট আন্ডারস্ট্যান্ড উই শুড কম্পেয়ার অ্যাপল উইথ অরেঞ্জ, নট অ্যাপল উইথ পাইনঅ্যাপল, রাইট? একই জিনিস হওয়ার উচিত। আমাদের দেশে বেশি হওয়ার কারণ আপনি দেখেন, আমি আসছি ফাইন্যান্সের কারণে, আপনি দেখেন আমরা বলি যে ফাইন্যান্স, আমাদের এখানে কি ট্রান্সফার প্রাইসিং, আপনি একটা সোলার কোম্পানিকে ট্যাক্স করছেন, আমাদের এখানে ট্যাক্স রেট ইজ 26 থেকে 56% ট্যাক্স আছে, রাইট? এখানে ট্যাক্স করছেন আপনি এই কোম্পানিকে, আবার এখানে সাবসিডি দিচ্ছেন, আবার এখানে যাচ্ছে আপনার ওই ইজ গোয়িং টু এনবিআর। উইদিন দ্য গভর্নমেন্ট আপনি এক কোম্পানিকে ট্যাক্স করে আরেক কোম্পানিকে ভায়াবল করছেন এবং মাঝখানে সাবসিডি দিচ্ছেন। এই জিনিসটার যৌক্তিকতা কই আমি জানি না, বিকজ আপনি যদি দেখেন আমরা উই আর লুকিং অ্যাট বিপিডিবি, ইফ ইউ লুক এট দ্য ব্যালেন্স শিট অফ বিপিডিবি, ইটস নট ব্যাঙ্কেবল। BPDB has a negative return earning of 85,000 crore. It has a negative equity of 13,000 crore. And last year, it has a negative income of 8,500 crore, if I'm not wrong. And it lives on the subsidy from government. So, now it comes. You're talking about that, আমি শুনছি, আমরা তো আগে যখন করলাম আমি বলি সারে ভাই, আমরা যখনই বাইরে করেছি আমাদের কাছে সবার কাছে প্রথম যেই fallback plan ছিল, that it's indirectly governed, guaranteed by government through an IA, right? Because সবাই বাইরে জিজ্ঞেস করতো যে এই বিপিডিবির যখন দেখতো ব্যালেন্স শিট, দে দ্য অফ টেকার, বিপিডিবির এবিলিটি কি পে করা, যখন দেখে ব্যাক বাই IA, পিপল ফিল কমফোর্টেবল যে হ্যাঁ। এবং আপনি যদি দেখেন যে গত 2 বছরে যে আমরা স্পেশাল বন্ডের কথা শুনেছি, যেটা আই ওয়াজ ভেরি ক্লোজলি ইনভলভ উইথ বাংলাদেশ ব্যাংক মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ইন স্ট্রাকচারিং দিস বন্ড, বিকজ ইটস নট দ্যাট উই ওয়েলকাম দ্যাট বন্ড, but that was the no choice basis, because or else all the power company would have become classified. ওই বন্ড ছাড়া হইতো না। বন্ডটা কেন আসছে স্যার বলেন তো? বিকজ অফ অন দ্য ব্যাক ইট ওয়াজ ব্যাক বাই IA। আচ্ছা, IA না থাকতো, দে অল উড হ্যাভ বিন ব্যাংকরাপ্ট। অ্যান্ড আমি জানতাম না, ইমরানের কথা শুনলাম যে 1%, আপনি যখন কোনো পেমেন্ট বলেন 1% ডিলে দেবেন 1 বছরে, দ্যাট ক্লিয়ারলি সে ইউর ইন্টেনশন, that clearly says the intention that you're not willing to pay on time. আমরা দেখেছি গত বছরে আপনার 6 মাস থেকে 7 মাস পর্যন্ত ডিলে থাকতো সেই সময়, and we have seen how, because যেহেতু as I told you I have financed most of the power plant, I've seen how they struggled. ওই স্ট্রাগলিংয়ের থ্রুতে আমরা যখন একবার as a bank, I have no whatsoever emotion for the power companies, because yes, as a bank, as an individual, as a national, we need to work for the better cause of the nation, and on that context we all finance power plant. But আমাকে তো আমার ফাইন্যান্সিং প্ল্যান দেখতে হবে। যখন দেখি যে এই পাওয়ার প্ল্যান্টের সম্ভাবনা আছে, পাওয়ারটা বিলটা না পাওয়ার সম্ভাবনা আছে, তখন আমাকে দেখতে হবে যে আমার ব্যাংক কীভাবে সার্ভাইভ করবে। আমি যদি এখন নতুন জায়গায় পাওয়ার প্ল্যান্ট আসছে, সেগুলো যদি আপনার ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট না থাকে, শাহরিয়ার ভাই, I can tell you that you can find sponsor, people will very enthusiastic, বাংলাদেশের লোকরা আমরা অনেক entrepreneur, আমরা অনেক এক্সিকিউটিভ কাজ করি, but as a bank I can tell you, you not find banks with you, because the bank will not come to finance which is not financially viable, because at the end of the day we are custodian of depositors' money. I cannot put my money in such project which is not financially viable and which future is gloomy.
বিকজ বিপিডিবি আপনার ওই রকম এবিলিটি নাই আপনার পে করার। সো আমাদের কাছে প্রাইস যদি চেঞ্জ করি আমরা, অফকোর্স সরকারের প্রাইস কমানো দরকার, একটা কম্পিটিটিভ হওয়া উচিত, সাবসিডি দিচ্ছে এত ভালো না, বাট আমাদের সম্মুখে চিন্তা করতে হবে যে আমরা যেই কাজ, উদ্দেশ্যটা হচ্ছে পাওয়ার জেনারেট করা, উদ্দেশ্যটা হচ্ছে লো কস্টে পাওয়ার জেনারেট করা। সেই লো কস্টে পাওয়ার জেনারেট করার জন্য আমরা যেই কাজটা করা উচিত সেই কাজটাই আমাদের করতে হবে। আমাদের এমন কোনো কাজ করা উচিত না যে আমি উদ্দেশ্যটা জেনে নিলাম, আসলে আমার কাজটাই হলো না। আই লুক ভেরি attractive because I've structured a very cost efficient for the government. On the other hand, you don't find anyone to finance you. At the end of that, you're not getting grid power to your grid. So আমাদের ব্যাঙ্কেবিলিটি কথা চিন্তা করে ফাইন্যান্সে কীভাবে, এবং দেখেন আমি যদি আমরা চিন্তা করি গভর্নমেন্ট ইজ ট্রাইং টু অ্যাড মিনিমাম 10% to the grid in the next by 2030 যদি কমিটমেন্ট, we need an investment, a total size of the project at current cost $3 billion plus. যদি আমরা এইসব কস্টে সারে, ইউজুয়ালি 80-20 ডেটা আমাদের দেশের কনটেক্সটে 30-70 ডেট যদি আমরা বলি, নাহলে আমরা হয় না। সো ইউ টকিং অ্যাবাউট মিনিমাম ইনভেস্টমেন্ট অফ $2 billion। আমাদের দেশের ব্যাঙ্কগুলোর ইকুইটি সাইড লিকুইডিটি এমন ডিপ না যেখানে আমি একটা সেগমেন্টে নেক্সট 2 years আই ক্যান ইনজেক্ট $2 billion unit foreign financing. আমাদের স্ট্রাকচারটা এমন না, দে অ্যাজ আই মেনশন ইউ দেয়ার 20 বছরের কন্ট্রাক্ট, 22 বছরের কন্ট্রাক্ট, যেই রকম ট্যারিফে চলে আসছে, যদি আমরা লাস্ট ট্যারিফেও ধরি 10 সেন্টসে, আমি ওর থেকে নামলাম না নিচে, 10 সেন্টসে যদি ধরি এবং যে 70 থেকে ডেট করে ধরি বলে, তাহলে 12 থেকে 15 বছরে যদি ডেট স্ট্রাকচারিং না করা যায়, ইটস নট ক্যাশ ফ্লো ভালো না। মানে ক্যাশ ফ্লো যদি পজিটিভ না থাকে এভরি ইয়ার, আমি ফাইন্যান্সে যাব না। সে বাংলাদেশে ব্যাঙ্কগুলোর এই 12 থেকে 15 বছর ফাইন্যান্সিংয়ের এবিলিটি নাই, আমাদের বাইরে যেতেই হবে। বাইরে যদি আমরা যাই, ব্যাঙ্কিং অন বিপিডিবি, দ্যাট এ কোম্পানি হু ইজ ফাইন্যান্সিয়ালি বলা যায় নট স্ট্রং, ভেরি উইক, ফ্র্যাজাইল, রাইট, সেই ব্যালেন্স শিটের উপর ভিত্তি করে আপনার বাইরের লোকজনকে আনাটা খুব ডিফিকাল্ট। বিকজ আমি প্রতিনিয়ত আমাকে এই কথা শুনতে হয়, যখন আপনার গভর্নমেন্টের ফুয়েল পেমেন্ট দিচ্ছিল না, ক্যাপিটাল পেমেন্ট দিচ্ছিল না, প্রত্যেকটা সময় আমাকে বাইরে যেতে, নট অনলি দেখ দুইটা পার্ট, আমরা আগে এখনটাতে হয়তো নাই, আগেটাতে যেটা ছিল যে আপনার ফুয়েল এলসি করতে একটা ব্যাঙ্ক, ক্যাপাসিটি লং টার্ম ডেট ছিল একটা ব্যাঙ্ক, সবাই থাকতে চিন্তা করে ভাই তেলে পয়সা আসবে তো, ভাই পাবো তো তেলে পয়সাটা, বলতাম না ভাই ব্যাক বাই দিস। সো একই জিনিস আপনি এখন হবে, বিকজ যদি আমরা ডেট নেই, লং টার্ম ডেট, রিপেমেন্ট থাকে, ওই জাতীয় যদি গ্যারান্টি এবং কমফোর্ট যদি না থাকে, আই এম নট সেইং ইট হ্যাজ টু বি আইএ, you do the same thing, you name it different way, as long as the comfort is there, the backup is there, banks we are fun as long as it's financially viable, or else Shahriar bhai, it's gonna be a very difficult task. Thank you very much. BSREA এনভায়রনমেন্ট নিয়ে কাজ করেন জাহিদুল আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট BSREA। আমাদের যদি এখনকার যে বর্তমান যে অবস্থা, আমি যদি হট টপিক যদি বলি, অ্যালোয়াই, তো আমাদের 37 কোম্পানি, আমাদের তাদের মধ্যে অনেকেই আমাদের মেম্বার আছে আমাদের অ্যাসোসিয়েশনের। তো তাদের ইস্যুসগুলো নিয়ে আমরা আসলে মোটা থেকে অনেক জায়গায় কথা বলেছি। মানে এর মধ্যে আমাদের কিছু ইস্যুস আছে যেগুলো আর কি আমরা বোঝাতে সক্ষম হইনি, কারণ আমাদেরকে ওভাবে আসলে বলার সুযোগও দেওয়া হচ্ছে না। তো যেখানে আমরা যাচ্ছি আমাদেরকে আসলে মানে কিছু বলার আগেই থামিয়ে দেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় চেষ্টা করেছি কথা বলার জন্য। আমরা বর্তমানে আমাদের লাইন অ্যাডভাইজার যিনি আছেন তার সাথেও আমরা সিরিজ অফ মিটিং করেছি, কিন্তু কী কারণে বা কোথায় মানে কী সমস্যা আমরা আসলে বুঝতে পারছি না। আমি যদি একটু 1 by 1 বলি তাহলে নিশ্চয় মানে একটু আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। সো আমরা হিস্ট্রিতে যাই, আমরা 2022 সালেও দেখেছি যে দেয়ার ইজ এ স্টাডি, এম্বার যে কনসালটেন্সি ফার্ম, তাদের স্টাডিতে কিন্তু বলা ছিল যে সোলার যদি করা যায় তাহলে প্রায় নেক্সট 3 ইয়ার্সে 2.7 বিলিয়ন প্রায় যেই এলএনজি ইম্পোর্ট সেটা কিন্তু কমে যাবে। তো সেখানে কিন্তু আমাদের হিউজ সেভিংস হওয়ার কথা ছিল ওই সময়টা, কিন্তু আমরা কিন্তু ওভাবে সোলার করতে পারি নাই। তো দেন আমরা যখন 2023-24 সালে মোস্টলি যে অ্যালয়গুলো পেয়েছি, কেউ তো প্রায় 6 বছর লেগেছে, যেটা আমাদের শাকির ভাই বললো ইনফ্রাকো প্রায় 6 ইয়ার্স, আমাদেরও দুটো কোম্পানি আছে, আমাদেরও প্রায় 3 ইয়ার্স এফোর্ট। এবং এই যে 3 ইয়ার্স 4 ইয়ার্সের এফোর্টে যে ধরেন একটা মানে একটা সোলার প্রজেক্ট যখন মানে অ্যালয় পেয়ে একটা মানে ওয়াজ অ্যাবাউট টু স্টার্ট,
তখন অল অন এ সাডেন এরকম প্রজেক্টগুলোকে বন্ধ করে দিলে তার ইম্প্যাক্টটা কী হতে পারে এটাও কিন্তু একটু বোঝার বা চিন্তা করে দেখার বিষয় আছে। সো আমাদের যেই বর্তমানে যে অবস্থাটা দেখতে পাচ্ছি যে এখন যে আমাদের বিপিডি থেকে যে টেন্ডারটা ফ্লোট করা হলো, তো সেখানে কিন্তু আমার মনে হয় না যে আগামী 3 বছরে কোনো সোলার প্রজেক্ট হবে, আমার মনে হয় ব্যক্তিগতভাবে, কারণ যে চ্যালেঞ্জেসগুলো আছে ইন টার্মস অফ ফাইন্যান্সিয়ালস অ্যান্ড এভরিথিং, তো সেখানে এই যে নেক্সট 3-4 ইয়ার্সে আমাদের যে ইম্প্যাক্টটা যেটা আমরা আগে ছিল, যেটা বলছিলাম যে গত 3 বছরে হওয়ার উচিত ছিল হয়নি, আরও 3-4 বছর কীভাবে আমরা এটাকে কাভার করব। সো ওই কোশ্চেন্সগুলো কিন্তু চলে আসবে। এইবার কিছুদিন পরে কিন্তু আবার সামার আসতেছে, আমরা জানি যে দেয়ার মাইট বি এ হিউজ পাওয়ার ক্রাইসিস অ্যাগেন। সো সোলার কুড বি এ রেমেডি অফ দ্যাট ক্রাইসিস, বাট স্টিল দেয়ার ইজ নো সাইন। সো ওটা থেকে আমরা যদি বলি যে এখন আমাদের অ্যালওয়াইয়ের ইস্যুটা, তো অ্যালওয়াইতে যদি আমরা দেখি যে আমাদের যে সমস্ত ইনভেস্টররা অ্যালওয়াই পেয়েছিলেন তারা কিন্তু ইজ নট জাস্ট এ পিস অফ পেপার, এটার পিছনে কিন্তু অনেক এফোর্ট ছিল, ল্যান্ড কিনতে হয়েছে, প্রজেক্ট ডেভেলপমেন্ট করতে হয়েছে, হ্যাঁ, এখানে অনেকগুলো টাকা ইনভেস্ট হয়ে গেছে। তো ফরেন ইনভেস্টাররা যারা ইনভেস্ট করেছে, আমাদের আউট অফ 37 অ্যালওয়াই হোল্ডার্স, তাদের মধ্যে কিন্তু মোর দেন 25 ফরেন ইনভেস্টার্স, এবং তাদের যে কোশ্চেনটা, সেই উত্তরটা আমরা এখনও তাদেরকে দিতে পারিনি যে আমরা যে ইনভেস্ট করছি এটা কি হবে। এটার উত্তর আমরা অ্যাডভাইজারের কাছে চেয়েছিলাম, উনিও আমাদেরকে ঠিক প্রপারলি কনভিন্স করতে পারে নাই। উনি বলছে যে টেন্ডার আসতেছে, তো ওখানে তো টেন্ডারে কী গ্যারান্টি আছে যে তারা তাদের সেই ইনভেস্টমেন্টটা যেটা করেছে সেটা আবার রিকভার করতে পারবে। আর টেন্ডার যেটা হবে এবং টেন্ডার যেভাবে আগাচ্ছে, আমার তো মনে হয় না যে টেন্ডারে আমরা অচিরে কোনো কিছু দেখতে পারবো, যে আমাদের অ্যাটলিস্ট ওরা পাক বা মানে যারা আমরা ইনভেস্ট করেছি তারা যদি প্রজেক্ট পেয়েও যায়, তারপরেও এটা কীভাবে সামনে আসবে আমি জানি না। সো এখান থেকে আমি যদি আরেকটু বলি যে হ্যাঁ, এখন তাহলে সরকার কি করবে? সরকারের উচিত হচ্ছে যে তাহলে সরকার যদি মনে হয় যে না, যেটা কয়েকজন বললো যে ঠিক আছে, যদি আমি ওভাবে বলি যে ঠিক আছে, আমি নৌকাতে সবাই উঠেছে, খারাপ ভালো সবাই এখন নৌকাটাই আমি ডুবিয়ে দিব, তো সেই ক্ষেত্রে তো খারাপ ভালো সবাইকেই মানে প্যানালাইজ করা হলো। তো আমাদের কথা হচ্ছে যে না, আপনারা প্রয়োজনে রিভিজিট করেন, যেটা আমাদের লাস্ট মান্থে আমাদের সিপিডির সাথেও একটা রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল, সেখানে সিপিডিও রেকমেন্ড করেছিল যে এটা রিভিজিট করা যায় কি না। তো রিভিজিট করা গেলে যদি মনে হয় কারো যে না, এটা 5-10% বা আরও বা অ্যাটলিস্ট একটা নেগোসিয়েশনে যদি সরকার আসে যে না ঠিক আছে, এটা একটা রিঅকশন মডেল বা রিভিজিট মডেল বা যেভাবে আমরা বলি, সো সেইটা করলে কিন্তু আমাদের এই সমস্যাটা দূর হয়ে যায়। কারণ এমনিতে অ্যালওয়াইটাকে কিন্তু আমরা এখনও ক্যান্সেল বলতে পারছি না, যদিও কিছু নিউজ পেপারে এসছে মোটা দাগে যে অ্যালওয়াইগুলো ক্যান্সেল হয়েছে। আসলে কিন্তু এখন পর্যন্ত আমরা পিডিবি থেকে কিন্তু আমরা কোনো সরাসরি ক্যান্সেলেশনটা পাই নেই, এবং আসলে বিপিডিবি নিজেও জানে যে আসলে ক্যান্সেল করার কোনো সুযোগ নাই। তো সেই ক্ষেত্রে আমাদের একটা উইন উইন কেসের কথা যদি চিন্তা করতে হয়, তাহলে আমাদের সাথে বসে যদি সেটাকে রিভিজিট করা যেত, আমার মনে হয় সেটাই হচ্ছে সবচেয়ে সহজ সমাধান, এবং ওইভাবে করা গেলে আসলে দেশের জন্য ভালো হতো, ইনভেস্টরদের জন্য ভালো হতো। কারণ ইনভেস্টরদের কাছে আরেকটা কোশ্চেন আছে, সেটার উত্তর আমি এখনও দিতে পারিনি। ওরা আমাকে বলে যে বর্তমান সরকার যে তোমরা ওপেন টেন্ডারে যাচ্ছ, যে হোয়াট ইফ যে নেক্সট গভর্নমেন্ট, তো আবার শুনছি যে 1 বছর পরে আসবে, এই সরকারই বলছে, তো তখন 1 বছর পরে আবার আরেক গভর্নমেন্ট এসে যে বলবে যে না, এইটা এইভাবে না, আবার ওভাবে হবে, তো সেটার কি গ্যারান্টি আছে? সো আমি এই যে কনফিডেন্সটা যে ওদেরকে আনবো, সেই কনফিডেন্সটা তো নাই। তো সেই কনফিডেন্সটাকে তো আমাকে তাদেরকে দিতে হবে, আদারওয়াইজ যদি কনফিডেন্সই না থাকে তাহলে কীভাবে ইনভেস্টাররা আসবে? সো এই বিষয়গুলোকে একটু ভেবে দেখতে হবে। তো আমার ধারণা যারা পলিসি লেভেলে আছেন তাদের একটু শুভবুদ্ধি হবে। আমরা একটু ইমরান চৌধুরী, উনি IBVOGT একটা সোলার পাওয়ার কোম্পানি রিপ্রেজেন্ট করেন। সো আমি কি যদি একটু ফরেন ইনভেস্টর পার্সপেক্টিভ থেকে বলি, আমরা আইবিভর বাংলাদেশে আসছি 2018 সালে, এবং প্রবাবলি উই আর দ্য অনলি ওয়ান ইউরোপিয়ান ইনভেস্টর যারা সবচেয়ে পেইন নিয়ে স্টিল উই আর সার্ভাইভিং। ওয়াই? সো বেসিক্যালি আমাদের 3টা প্রজেক্ট ছিল। সো 1 প্রজেক্ট ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই বিডিং অ্যান্ড যেটা স্টিল অ্যালাইভ। সো লাকিলি উই আর স্টিল অ্যালাইভ, কজ আমরা অগাস্টের 1 তারিখে PPA সাইন করি। হয়তো আর 5-6 দিন কানের পাশে দিয়ে গুলি চলে গেছে এরকম, তো জন্য সো এটা আমরা যোগ করি। আমরা যখন আই টক টু মাই HQ ম্যানেজমেন্ট, সো দে অলওয়েজ টেল যে ইমরান উই আর ইঞ্চ অ্যাওয়ে। সো যাই হোক, আমাদের বাকি যে 2টা প্রজেক্ট ছিল ওইটাও আনসলিসিটেড
process approved ছিল, but unfortunately due to some land acquisition problem and issue with the landowners, we had to quit. So আমাদের এখন যে প্রজেক্টটা অ্যালাইভ হচ্ছে 50 মেগাওয়াট প্রজেক্ট, বাট আমি যদি বলি যে প্রজেক্টটা আসলে সেই 2018-তে উইন করে এখন আমরা যেটাকে আরটিবিস্ট, একটা আরটিবি টার্মটা আই বিলিভ এভরিওয়ান ইজ আওয়ার রেডি টু বিল্ড। সো এই যে 6 বছরে আরটিবিস্টকে যে আসা, ইট ওয়াজ সো পেইনফুল, মোর দ্যান পেইনফুল। আমাদের ওয়ান অফ দ্য কি এক্সপিরিয়েন্স আমি হাইলাইট করতে পারি যে বাংলাদেশে অ্যাজ এ ফরেন ইনভেস্টর আই থিঙ্ক যদি এরকম কোনো ল্যান্ড পাওয়া যায় দ্যাট ইজ বেসিক্যালি ওন বাই এ কোম্পানি রাদার দ্যান মাল্টিপল ল্যান্ড ওনার্স, সো আই থিঙ্ক দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন, বাট ইট ইজ ভেরি ফিউ আই বিলিভ। সো আমাদের এরকম এই ওয়েতে আসতে ইট টুক অলমোস্ট মোর দ্যান 5 years এরকম, যে আমাদের এখন যে ল্যান্ডটা আছে অলমোস্ট 150 একর, তো উইচ ইজ বেসিক্যালি ওন বাই এ সিঙ্গেল ফার্ম। এবং এই জন্যই বেসিক্যালি এই প্রজেক্টটা আসলে আরটিবিস্টে যে আসার ওয়ান অফ দ্য সিগনিফিকেন্ট পয়েন্ট হচ্ছে উই ফাউন্ড সাচ ল্যান্ড যেখানে আমাদের আসলে মাল্টিপল ল্যান্ড ওনার ডিল করতে হবে না এরকম। বাট আমাদের যেটা এক্সপিরিয়েন্স অ্যাজ ইউরোপিয়ান ইনভেস্টর, যে এইখানে উই ফেস সেভারাল চ্যালেঞ্জেস ইন ডিলিং উইথ সাম গভর্নমেন্ট অর্গানাইজেশন। আমি যদি ল্যান্ড অ্যাকুইজিশনের কথা বলি, যে এইখানে আমার যেটা মনে হয় যে এখানে আসলে আমাদের পাওয়ার মিনিস্ট্রি এবং ল্যান্ড মিনিস্ট্রির মধ্যে দেয়ার শুড বি প্রপার কোঅর্ডিনেশন। কজ আমি হয়তো এলওআই পিপিএ পাচ্ছি পিডিবি থেকে, কিন্তু সেই ডকুমেন্ট নিয়ে আমি যখন আসলে ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে যাচ্ছি, সো এখানে আসলে ওইখানে সিনারিওটা পুরোপুরি আমাকে ডিল করতে হচ্ছে। যেমন আমাদের এখন মিউটেশন প্রসেস প্রবাবলি প্লাস 6 মাস থেকে হোল্ড হয়ে আছে এরকম। সো ওয়ারেস আমি একটু আই অফিসিয়াল, যেমন এডিবির সাথে আমাদের কথাবার্তা হচ্ছে ফাইন্যান্সিং নিয়ে এরকম, এবং কনস্ট্রাকশন ফাইন্যান্স শুড বি ব্যাকআপ বাই এইচএসবিসি। সো আমার যেটা মনে হয় যে এখানে আমাদের ডিফারেন্ট মিনিস্ট্রির মধ্যে একটা প্রপার কোঅর্ডিনেশন দরকার যখন প্রজেক্টটা আসলে আরটিবি স্টেজে যাবে, যাতে স্মুথলি গো ফ্লো করতে পারে। আর একটা অবজারভেশন আমার সাইড থেকে, যে আমরা কি এটা বলতে পারি যে এখন আসলে আমাদের এই কারেন্ট সিচুয়েশনে আমাদের রেডি টু বিল্ড রিনিউয়েবল প্রজেক্ট কয়টা আছে? আমরা যে আসলে বলছি যে 2030-এর ভিতর যাবো এরকম, আমাদের আরটিবি স্টেজের প্রজেক্ট আমি যদি খুব স্পেসিফিক বলি, এখানে নুয়ের ভাইয়ের 20 মেগাওয়াট ধরে এখানে আমার আছে হয়তো ম্যাক্সিমাম 200 মেগাওয়াটের মতো। সো তার মানে 200 মেগাওয়াট ছাড়া আমাদের কিন্তু এখন কোনো প্রজেক্ট আমি অ্যাকচুয়াল প্রজেক্ট নেই। ইট ক্যান বি ইন পেপার, ইট ক্যান বি ইন টেন্ডার, কিন্তু রিয়েল প্রজেক্ট নেই। তো তার মানে আমার এই 200 মেগাওয়াট প্রজেক্ট হয়তো ম্যাক্সিমাম 2 বছরের মধ্যে হয়ে যাবে। সো তারপর যে একটা বড় ভ্যাকেন্সি ক্রিয়েট হবে, এইটার কী হবে? দেন এলওআইয়ের কথা সবাই বলছে। সো আমি যখন টোটালে ছিলাম, উই অলসো হ্যাড 2 LOIs, 150 মেগাওয়াট এবং 100 মেগাওয়াট এরকম। এবং ফাইনালি যেটা মোস্তফা মঈন ভাই বললো, উই টোটাল অলসো ডিসাইডেড টু কুইট ফ্রম দ্য প্রজেক্ট, এবং ব্যাঙ্ক গ্যারান্টি উইথড্র করার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছে। সো এটাও কিন্তু আলটিমেটলি একটা রং মেসেজ যাচ্ছে ভাই এরকম, যার আসলে যে মানে বড় বড় বা গ্লোবাল রিনাউন ফাইন্যান্সার আলটিমেটলি কুইট করছে বাংলাদেশে। আমি যদি বিডিংয়ের কথা বলি, বিডিংয়ে আই বিলিভ যে এখানে খুব গ্লোবাল রিনাউন ইনভেস্টরের পার্টিসিপেশন নাই বললেই থাকবে এখানে। সো এখানে ইনফ্যাক্ট আমরা দেখতে পাচ্ছি যে, এবং কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া যেটা দিয়েছে আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে কাইন্ড অফ, আমরা হয়তো যে পিডাব্লিউডি এলজিডি যেসব ম্যাটেরিয়াল সাপ্লাই টেন্ডার হয়তো কাইন্ড অফ ওরকম, মানে আমি রহিম ফ্রোজে থাকতে এরকম বিট করতাম। সো এইটা দেখে আমার ম্যানেজমেন্ট বললো যে ইমরান, ইট লুকস লাইক ইপিসি টেন্ডার, বাট দে আর টেলিং ইট অ্যাজ আইপিপি টেন্ডার এরকম। দেন আরেকটা প্রবলেম আমার যেটা মনে হয় যে আসলে আপকামিং ডেসে ফরেন ইনভেস্টাররা কেন আসতে যাবে না বাংলাদেশে, কজ ওয়ান অফ দ্য রিজন হচ্ছে যে স্টিল বাংলাদেশ ইজ নট এ কোর মার্কেট ফর দ্য ফরেন ডেভেলপার্স। কজ আমি হয়তো ফাইন্যান্সিয়াল ক্লোজিং পর্যন্ত আমার 50 মেগাওয়াটের একটা প্রজেক্টে হয়তো 3 মিলিয়ন লাগবে। আমি এই একই টাকা দিয়ে আমি ইউরোপে অথবা মিডল ইস্টে উই ক্যান ডেভেলপ অ্যাটলিস্ট 300 মেগাওয়াট। তো একটা কোম্পানি কেন এখানে আসলে 5-6 বছর ওয়েট করবে এরকম, যেখানে সে 50 মেগাওয়াট করতে পারছে, ওয়ারেস অন্য কান্ট্রিতে সেম টাইম সেম ম্যান পাওয়ার দিয়ে 300 মেগাওয়াট করতে পারবে। ব্যাক টু সেম কোয়েশ্চেন, যে আইয়ের অ্যাবসেন্স অফ আই অবভিয়াসলি ইজ দ্য বিগ কনসার্ন। আই বিলিভ এডিবি আমাদের প্রজেক্টে বা নুয়ারবার প্রজেক্টে এই জন্য রাজি হয়েছে আইএ, বাট যদি প্রজেক্টটা টেন্ডারের মাধ্যমে যেত এবং যদি আইএ থাকতো, আই বিলিভ এডিবির ফেস হয়তো ওরকম থাকতো না। নুয়ার ভাই উইল অলসো অ্যাগ্রি এরকম। সো অবভিয়াসলি ইটস আ বিগ কনসার্ন। আর ফাইন্যান্সিং বলতে আমার যেটা মনে হয় যে, যদি ভেরি জেনুইনলি বললে, স্পেশালি আমরা যেটা প্রজেক্ট যখন ফাইন্যান্সিয়াল ক্লোজারে যাই, যেসব কিছু অবজারভেশন ফেস করি গ্লোবাল
লেন্ডার ডিএফআইয়ের কাছ থেকে, লাইক ইএসআইএ থাকে, সোশ্যাল কমপ্লায়েন্স অডিট থাকে, লিভলিহুড রিস্টোরেশন প্ল্যান থাকে। সো এই ব্যাপারগুলো হয়তো বাংলাদেশের পার্সপেক্টে আর একটু ইজি করা যায় কি না, এটা আমার রিকোয়েস্ট থাকবে। এরকম হয়তো অন্য কান্ট্রিতে এডিবি বা অন্য আইএফসি তারা যেভাবে মনিটর বা যেভাবে মানে সিপি লিস্টে দিবে, সো বাংলাদেশে অবভিয়াসলি আমি 300-400 জন ল্যান্ড ওনারকে ওইভাবে ম্যানেজ করে এটা কমপ্লাই করা খুবই টাফ। সো এটা যদি ফ্লেক্সিবল করা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে বিপিডিবির আন্ডারে স্টিল দে হ্যাভ লটস অফ ল্যান্ড। সো এটা একটু সারপ্রাইজিং যে আসলে যেখানে বিপিডিবি নিজের জমিতে টেন্ডার কল করতে পারতো উইথ কিপিং দিস এলওআই অ্যালাইভ, আই থিঙ্ক দিস কুড বি দ্য বেস্ট সলিউশন। সো সেখানে জমি রেখে এখানে আবার ডেভেলপারকেই বলছে যে আসলে জমি কিনতে, সো ইট ডাজন্ট মেক এনি সেন্স। সো আমার রিকোয়েস্ট থাকবে যে ইন আপকামিং ডেজ স্পেশালি পলিসি মেকার, সরি আরেকটা পয়েন্ট আমি একটু উল্লেখ করতে চাই যে আসলে মিডিয়ারও একটা আই থিঙ্ক একটা বড় রোল আছে আমাদের এই রিনিউয়েবল সেক্টরে। যেমন আমি এই রিসেন্টলি অগাস্টের পর দেখছিলাম কিছু কিছু কোর্টে প্রবলি ক্যাবের লেখা ছিল যে নবায়নযোগ্য জ্বালানি অপরাধী। তো এই ওয়ার্ডটা আমি শামসুল আলম সাহেবকে বললাম যে স্যার আপনি বললেন আসলে এটার মানে কি এরকম, এটা কি একটা মানে কি আপনাদের ভিউ বাড়ানোর জন্য? এখন তো আসলে ইউটিউব হয়ে গেছে এরকম, এটার জন্যই কিনা। তাই বললাম স্যার আপনি কি বলতে পারবেন যে আসলে 27টা প্রজেক্টের মধ্যে স্পেসিফিক কোথায় আপনি অপরাধী পেয়েছেন? তো বললো না এটা তো দেশের স্বার্থে করা হয় নাই। তো তার মানে আমার মতে স্টিল দ্যার ইজ এ গ্যাপ, যে আমরা আসলে যখন বলছি কোনো হোয়াট এভার করাপশন হোক বা যেটাই হোক, ইট শুড বি স্পেসিফিক ফ্রম গভর্নমেন্ট সেক্টর অ্যাজ ওয়েল এজ ফ্রম মিডিয়া সেক্টর। আমরা নিজেদের মধ্যে আলাপ করছিলাম যে গভর্নমেন্টের এক একটা অর্গান বিভিন্ন সময় আসে অনেক ল্যান্ড টেন নিয়ে, যেমন রেলওয়ের এক সময় ল্যান্ড ছিল, রেলওয়ের প্রচুর ল্যান্ড কিন্তু খেয়ে ফেলছে। তা আমাদের একটা অন্যতম সরকারি প্রতিষ্ঠান বিটিসিএল, যেটার কলোনি আছে, অনেক কিছু আছে, কিন্তু বিজনেস নেই। সেদিন আমরা একটা স্টোরি করছি, তারা তাদের কি ফিক্সড ডিপোজিট থেকে লাভ করে, তাদের অপারেশন থেকে লাভ নেই, কিন্তু তাদের অ্যাসেট প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আছে। তো এই যে যখন বললেন ল্যান্ডের অভাব, আসলে তো গভর্নমেন্ট যে বিভিন্ন সময় নিজেকে ঝাড়া টাড়া দিয়ে দেখা উচিত যে কোথায় কি আছে, কোন অ্যাসেট দিয়ে মুভ করব এবং সহনীয় করব। মেহেদি হাসান, উনি ইনভেস্টমেন্ট অফিসার এডিবি। তো যে কোনো প্রজেক্ট ফাইন্যান্সিংয়ের জন্য আমাদের আগে দেখতে হয় যে যে প্রজেক্ট আমরা ফাইন্যান্স করছি সেখান থেকে রেভিনিউটা কোথা থেকে আসবে। এখন যদি আমি গার্মেন্টস ফ্যাক্টরি ফাইন্যান্স করি, এখানে কিন্তু কোনো গভর্নমেন্ট গ্যারান্টি নেই, কিছু নেই। আমি রিস্কটা নিচ্ছি কীভাবে? একটা মার্কেট রিস্ক আমি নিচ্ছি যে ওই প্রোডাক্ট যে সে বানাচ্ছে সেটা সে সেল করতে পারবে কি না। এখন আমি যখন পাওয়ার প্রডিউস করছি সেখানে আমার বায়ারটাকে, বাংলাদেশের বায়ার শুধুমাত্র গভর্নমেন্ট বিপিডিবি। এখন তাহলে আমাকে দেখতে হচ্ছে যে বায়ারটা এখানে আছে তার এই পারচেজিং পাওয়ারটা কেমন। আর যখন আমি প্রজেক্ট ডেভেলপমেন্টের কথা বলি তখন আমরা কিন্তু 70 থেকে 80% অফ দ্য প্রজেক্ট কস্ট লোন দিচ্ছি। তার মানে একজন স্পন্সর যদি 20 থেকে 30% রিস্ক নেয়, আমরা কিন্তু লেন্ডার হিসেবে রিস্ক নিচ্ছি তার থেকে বেশি। সো আমাদের কনসার্নটাও কিন্তু কোনো স্পন্সরের থেকে কম না। এখন যখন আমি বিপিডিবির ফাইন্যান্সিয়ালসটা দেখছি তখন শুধু বিপিডিবি ছাড়া আবার কেউ পাওয়ার কিনতেও পারবে না। সো সে যদি না কিনে তার কিন্তু কোনো সেকেন্ড অপশন নাই। এখন বিপিডিবির ফাইন্যান্সিয়ালসটা অতটা স্ট্রং না। সো এটা একটা বিষয়। আর দুই হচ্ছে মারুফ ভাই যেমন বললেন যে এই 20 বছরের পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট, তার মানে এই ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো রিকোয়ার্স লং টার্ম লোন। আমরা সবসময় বলি যে ট্যারিফ কমাতে হবে। এখন ট্যারিফ কমাতে গেলে কয়েকটা ইস্যু, এক হচ্ছে আমার টেনোটা যদি বড় না হয় তাহলে কিন্তু ইন্টারেস্ট কস্টটা বেড়ে যাচ্ছে, যেটা ট্যারিফকে হেল্প করবে না। এবং যেমন আমি এডিবি বাংলাদেশে মনে হয় ডিএফআইদের ভিতরে সবচেয়ে অ্যাক্টিভ প্রাইভেট সেক্টরে ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে। তো আমরা 15 ইয়ার্সেরও বেশি লোন দিয়েছি রিনিউয়েবল এনার্জি প্রজেক্টে, যেটা বাংলাদেশে আর কেউ করেনি। তো সেটা অবশ্যই ট্যারিফকে কমানোর জন্যই। যখন আমরা আমাদের বোর্ডে প্রজেক্ট প্রপোজাল প্রেজেন্ট করি সবসময় আমাদের কথা শুনতে হয় যে এটা ট্যারিফ বেশি কেন, বেশি ট্যারিফ হলে আমাদের বোর্ড এটাকে সাপোর্ট করে না। তো আমরা দেখছি কিন্তু গ্রাজুয়ালি কিন্তু রিনিউয়েবল এনার্জি ট্যারিফগুলো কমে আসছিল। লাস্ট যেটা আমরা ফাইন্যান্স করেছি সেটা বিলো 10 সেন্ট, যেটা কি না বিপিডিবির যে অ্যাভারেজ পারচেজ প্রাইস তার থেকে কিন্তু কম, এবং রিনিউয়েবল এনার্জিতে কিন্তু ওই ক্যাপাসিটি পেমেন্ট নাই। সো তার মানে কি এখান থেকে বিপিডিবির লসের কোনো সম্ভাবনা নাই, রাইট, যদি রিনিউয়েবল থেকে সে পাওয়ারটা কিনে। এখন তাহলে এই 15 থেকে 18 বছরের লোন যেটা এডিবি বা আইএফসি চাইলে দিতে পারবে সেটা কিন্তু কমার্শিয়াল ব্যাংকের পক্ষে দেওয়া পসিবল না। তার মানে আমি যদি ট্যারিফ কমাতে চাই
ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিং ইজ এ মাস্ট। সেকেন্ড হচ্ছে ডলার অ্যাভেলেবিলিটি। আপনি যদি রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট ডেভেলপ করতে চান তাহলে কিন্তু শুধু টাকা লোন দিয়ে হবে না, কারণ 50%-এর বেশি ম্যাটেরিয়াল আপনাকে ইম্পোর্ট করতে হবে, তাহলে সেই এলসিটা সেটেল হবে কীভাবে? ইউনিট ডলার, এবং আমাদের যে ডলার অ্যাভেলেবিলিটিটা অত ভালো না আগের তুলনায়, যে কারণে এই ডিএফআই লোনগুলোও দরকার। এখন ডিএফআই লোন দরকার হলে আপনাকে ওই কাজগুলো করতে হবে যেটা ডিএফআইকে কমফোর্ট দিবে। আমি সামনের কথা বলছি না, সেটা নিয়ে কমেন্ট না করি, কিন্তু যে প্রজেক্টগুলো আমরা ফাইন্যান্স করেছি সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হচ্ছে গভর্নমেন্ট গ্যারান্টি, কারণ বিপিডিবির অব্লিগেশনস ইজ গ্যারান্টিড বাই দ্য গভর্নমেন্ট। এই ক্লজটা কিন্তু আমাদেরকে আমার ক্রেডিট অফিসারদের সাথে ফাইট করতে হেল্প করেছে। আই ডোন্ট নো ওয়েদার আই ক্যান উইন দ্যাট ফাইট এগেইন ফর দ্য নেক্সট প্রজেক্টস, সো দ্যাট ইজ এ কনসার্ন। দুই হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেট, এই যে কান্ট্রি, আমাদের যে কান্ট্রি রিস্ক রেটিংটা ডাউনগ্রেড করলো, আমরা যখন যে দেশেই ফাইন্যান্সিং করি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এফসি, সেই দেশের রিস্ক আমাদেরকে দেখতে হয়। তো আমাদের বাংলাদেশের রেটিং ছিল BB-, সেটা এখন হয়ে গেছে B+। সাথে সাথে আমার কিন্তু প্রাইসিংও বেড়ে যাবে, কারণ আমার রিস্কটা বেড়ে গেছে। দুই হচ্ছে শুধু প্রাইসিং বাড়া না, আমার যে একটা কান্ট্রির উপরে কতটুকু রিস্ক আমি নিতে পারবো সেটাও কিন্তু এটার মাধ্যমে নির্ণয় করতে হয়। তো সেই ক্ষেত্রে যেখানে আমার আরও বেশি সাপোর্ট দরকার সেখানে যদি সাপোর্ট কমে যায় দেন ইট বিকামস মোর ডিফিকাল্ট। সো আই হোপ এই বিষয়গুলো আমাদের পলিসি মেকাররা দেখবেন, যাতে করে আমাদের যে রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্টের যে ক্লিন এনার্জির প্রতি আমাদের যে সাপোর্ট, আমরা কিন্তু এখন কোনো গ্যাস বেস পাওয়ার প্রজেক্ট ফাইন্যান্স করতে পারি না, তো শুধুমাত্র রিনিউয়েবলই আমরা ফাইন্যান্স করি, তো সেটার জন্য কন্টিনিউ করতে পারি। নুহের ভাইকে করছি। নুহের ভাই হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর জুলস পাওয়ার লিমিটেড। আমরা যখন রিনিউয়েবল ফাইন্যান্স করি, ধরেন আমরা একটা আউটপুট প্রেডিক্ট করি ডিপেন্ডিং অন দ্য এনভায়রনমেন্ট, এটা আমরা নাসার ডেটার থেকে নিই, GHI যেটাকে বলে। ব্যাংকার্সরা আছে এবং ডিএফআইরা খুব ভালোভাবে জানে, আমরা তিনটা ফ্যাক্টর দেখি, তিনটা ধাপে দেখি ফাইন্যান্সিংটা। ধরেন আমি আনুমানিক বলি 100 ইউনিট প্রডিউস করবে একটা সোলার পাওয়ার প্ল্যান্ট, এটা তিনটা প্রবাবিলিটি অ্যানালিসিস হয়, P95, P75 এবং P50। আপনি যখন 8.5 সেন্ট বলেন, আমি কি দেখবো? আমি ট্যারিফটা দেখবো হচ্ছে আমি কত ইউনিট সেল করতে পারবো, ওইটার উপরে ক্যাশ ফ্লোটা বৃদ্ধি হয়ে আমি একটা ট্যারিফ দেবো। P50টা যদি আমি অ্যানালাইজ করি, মেবি আমি 8.5 সেন্ট দিতে পারবো, বাট প্রবাবিলিটি যদি 50%-এ আমি অ্যানালাইসিস করি, আমার ব্যাংকার কলিগসরা তো এটা ফাইন্যান্স করবে না। অ্যান্ড আমি যদি এখন এটার উপরে ল্যাক অফ আয়ে আনি, যেখানে কোনো অ্যাসুরেন্স নাই, আমার অফটেক গ্যারান্টি নিতে হবে হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ইনসলভেন্ট এন্টিটির উপরে, দেউলিয়া এন্টিটির উপরে, যার 11,000 কোটি টাকায় নেট লস গত ফিজিক্যাল ইয়ার, 45,000 crore ওয়িং অ্যাজ অফ ডিসেম্বর 2024। ব্যাংকার্সরা খুব সুন্দরভাবেই বলেছে দিস ইজ আ মেজর অফটেক রিস্ক। সো এবং এটার জন্য কিন্তু আমি ট্যারিফটা অলরেডি কিন্তু আমি অ্যাভারেজ ট্যারিফ থেকে কম দিচ্ছি, এবং আপনি যদি আয়ে সরাই ফেলেন আমার রিস্ক পারসেপশনটা বেড়ে যাবে। এবং মারুফ ভাই খুব সুন্দরভাবে বলেছে যেটা এত আনসার্টিনটি মানে কি, সার্টিনটি মানে ইজ আ রিস্ক পারসেপশন। প্রাইসিংটা কিন্তু ওনারা করছে রিস্কের উপরে, রিস্ক যত বাড়বে আনসার্টিনটি তত বাড়বে, একটা ট্যারিফের উপরে একটা ইম্প্যাক্ট নেগেটিভলি পড়বে। এখন আসি কস্ট। এখানে আমি শুনেছি আমাদের পার্শ্ববর্তী যে নেবারিং কান্ট্রিজ আছে, ইন্ডিয়া শুনছি, পাকিস্তান শুনছি, ভিয়েতনাম ইজ আর মেজর এক্সপোর্ট কম্পেয়ার, সো ভিয়েতনামকে আমি আনি এই তুলনার সাথে। ইন্ডিয়াতে কিন্তু আমরা যখন সোলার পাওয়ার প্রজেক্ট করি, অ্যাপার্ট ফ্রম দ্য ইনফ্রাস্ট্রাকচার, যেখানে বক্তারা অনেক বলেছে যেটা এখানে ইনফ্রাস্ট্রাকচার, জমি অ্যাভেলেবিলিটি ভালো, একটা মেজর ফ্যাক্টর ইন্ডিয়াতে কিন্তু ইজ আ ন্যাচারাল ফ্যাক্টর, যেখানে হচ্ছে কি ওদের রানিং আওয়ার্স ইজ মাচ হায়ার। বাংলাদেশে রিনিউয়েবল এনার্জিতে আমাদের অ্যাভারেজ রানিং আওয়ার, আমরা যদিও কাগজে কলমে দেখি 4 ঘন্টা 4.5 ঘন্টা বলে, বাট পলিউশনের জন্য যেটা আমাদের কিন্তু যে PV-সিস্ট অ্যানালিসিস, এটা আমাদের টেকনিক্যাল একটা জিনিস, যেটা আমাদের নাসা ডেটা থেকে আমরা নিই, এটা কিন্তু ডাস্ট পলিউশনটাকে কভার করে না। আমরা জুলস পাওয়ার লিমিটেড ইজ দ্য ফার্স্ট সোলার IPP 2018-এ কিন্তু আমরা এটা কমিশন করেছি একদম টাইম মতো করে, LOI যা টাইম লাইন ছিল। অলমোস্ট 6 years 4 months আমরা অপারেট করে দেখি ডাস্ট পলিউশনের জন্য কিন্তু আমরা যে PV-সিস্ট অ্যানালিসিসটা প্রজেক্ট করেছিলাম, ডাস্ট পলিউশনের জন্য কিন্তু আমার ইয়েলটা এভাবে আসছে না। এবং আমার গ্রিড ইনস্টেবিলিটির জন্য 33 kV স্পেশালি, যে ছোটো ছোটো পাওয়ার প্ল্যান্টগুলো কানেক্টেড, এটার জন্য কিন্তু আমার বহুত আউটেজ হয়। আমি 3.75 3.65 আওয়ার্স পার ডের উপরে কিন্তু আমি প্রোডাকশন করতে পারি না, এবং এটা কিন্তু আবার আমার প্রোডাকশন আওয়ার কমে যাওয়াতে আমার কিন্তু ট্যারিফ রেট থেকে এটা কভার করতে হবে। এবং আমি যদি ইন্ডিয়াকে আরও আনি, এখন আমি ইন্ডাস্ট্রি, ইন্ডিয়ার বেনিফিট কী পাচ্ছে, ইন্ডিয়ার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইজ ফেনোমেনাল। ওখানে যে কনস্ট্রাকশন আপনি ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট পান, with the growth of the size of the industry, this has a massive impact in our costing. প্রতিটা জিনিস ওরা locally manufacture করছে, from PV modules which is 40% of your capex, from cables, from steel structures, সব কিছু is domestically produced.
ডোমেস্টিকলি প্রডিউসড হওয়ার আমরা যে বেনিফিটটা পাচ্ছি সেটা হচ্ছে কি রেডিলি অ্যাভেলেবল, এবং এটাতে উপরে ডেফিনেটলি আপনার শিপিং কস্ট, ট্রান্সপোর্ট কস্ট সব কিছু মিলায় কস্ট কিন্তু অনেক কম পড়ে, সচ্ছলতা পড়ে ওখানে। সো ওদের রানিং আওয়ার্স বেশি, ইনফ্রাস্ট্রাকচার অ্যাভেলেবিলিটি বেটার, ক্যাপেক্স কম, অবভিয়াসলি এখানে তো ট্যারিফটা কম হবে। অ্যান্ড এই চ্যালেঞ্জেসগুলো যখন আমরা ফেস করে তবুও বিপিডিপির অ্যাভারেজ কস্ট থেকে কম দিচ্ছি, সো রিনিউয়েবল এনার্জি তো ইজ অবভিয়াসলি আ ভায়াবল সলিউশন ফরওয়ার্ড। এখানে এত স্ক্রুটিনি আমি এখানে শুনতেছি, এখানে আমরা আমাদের কি পয়েন্ট প্রেজেন্টার বলেছে এখানে ক্রোনি ক্যাপিটালিজম আমরা একটা শুনছি, এবং আমরা শুনছি অলিগার্কি শুনছি। আমি একটু তুলে ধরতে চাই আমাদের যে বিশেষ আইনের আওতায় যে প্রক্রিয়ায় আমরা প্রজেক্টগুলো দিয়েছি, ইমরান ভাই বলতে পারবে, আমাদের ইমরান চৌধুরী ভাই বলতে পারবে, সবাই বলতে পারবো, এখানে কিন্তু স্ক্রুটিনি ওয়াজ ভেরি ভেরি স্ট্রিনজেন্ট। আমাদের জমির যে আপনার যে মেইন ফ্যাক্টরটা সোলারের ফেলিয়ারের জন্য বাংলাদেশে, এই জমির উপরে স্ক্রুটিনি যেভাবে করেছে আপনার লোকাল গভর্নমেন্ট থেকে নিয়ে, আপনার বিদ্যুৎ বিভাগ থেকে নিয়ে, এবং আমাদের লোকাল স্টেক হোল্ডার্স থেকে নিয়ে, দ্য স্ক্রুটিনি ওয়াজ ভেরি ভেরি স্ট্রিনজেন্ট, এবং নেগোসিয়েশন ওয়াজ ডান ভেরি স্ট্রিনজেন্টলি। এবং আমরা তো ট্যারিফ তো আপনার অ্যাভারেজ কস্টের উপরে তো আমরা দিই নাই। আনসলিসিটেড একটা প্রজেক্ট আপনি দেখেন যদি কোনো টেন্ডারের প্রাইসের উপরে কোনো আনসলিসিটেড প্রজেক্ট হয়েছে নাকি, হয়নি। এবং এবং সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট যেটা ইমরান ভাইয়ের ডিসকাশন থেকে এসছে, ইমরান চৌধুরী ভাইয়ের ডিসকাশন থেকে এসছে, ওনারা 2018 একটা সলিসিটেড টেন্ডারে 7 বছর পরে পিপিএ সাইন করছে। তো সরকার যে এখানে এখন মূলত 2টা লটের টেন্ডার এসছে মোর 815 মেগাওয়াটের মতো, যদি 7 বছর লাগে এটা পিপিএ সাইন করতে, 2030 কি এটা টার্গেট তো ইম্পসিবল। আমরা তো অলরেডি 2030 অতিক্রম করে গেলাম 2025-এ আমরা, এবং এটার ফিনান্সিং চ্যালেঞ্জেসের জন্য আমরা শুরুই বা করবো কোত্থেকে? এবং ওয়াই আর উই ট্রাইং টু রিইনভেন্ট দ্য হুইল, যেটা শাওয়ার ভাই খুব সুন্দরভাবে বললো, আমরা যখন টেকনাফ ফাইন্যান্স করি, ইট ওয়াজ দি ফার্স্ট সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট আইপিপি বাংলাদেশে। এমনিতে ব্যাংকসে একটা আনফেমিলিয়ারিটি থাকলে কিন্তু ফাইন্যান্সিং করে না। সো আমাদেরও কিন্তু বিদেশি ফাইন্যান্স নিতে হয়েছে ফ্রম আ ডিএফআই, উইচ ওয়াজ গ্যারেন্টকো, উইচ ইজ বেসিকলি আপনার ইনফ্রাকোর প্যারেন্ট পিচ। ওখানে কিন্তু যে শাওয়ার ভাই খুব সুন্দরভাবে বললো, এই যে ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্টটা যে এতগুলো দেশ এর প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমরা 1996 প্রাইভেট সেক্টর পাওয়ার জেনারেশনের পলিসিতে আমরা ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্টটা ইন্ট্রোডিউস করি, অ্যান্ড ইট ইজ অ্যাকচুয়ালি এ গোল্ড স্ট্যান্ডার্ড। এবং ওই সময়টাতে বাংলাদেশের অবস্থা কী ছিল ইকোনমিকলি গ্লোবালি? আমাদের ক্রেডিট রেটিং ওয়াজ মাচ হায়ার, আমাদের ডলার অ্যাভেলেবিলিটি ওয়াজ মাচ হায়ার, আর ব্যাঙ্কিং ডেপথ ওয়াজ মাচ হায়ার। আজকে 2025-এ যদি আমি ফাইন্যান্সিং করতে যাই ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্টে, যেখানে আমাকে মুডিজ নভেম্বর মাসের আউটলুক নেগেটিভ করে দিয়েছে, যেখানে আমি দেখেছি ব্যাঙ্কিং নন পারফর্মিং লোনস 2,50,000 কোটি টাকায়, এবং নতুন আইএমএফ রেগুলেশন আসলে এটা আমরা শুনতেছি 2-3 গুণ বেড়ে যাবে। সো ওয়ার ইজ দ্য লিকুইডিটি? এবং আমরা যখন ইম্পোর্ট করবো আমার মেশিনারি ডলারে, এবং টাকার যে ফ্রি ফল ডিভ্যালুয়েশন দেখছি, এই গ্যাপটা তো আমার ট্যারিফের উপর আমি ফ্যাক্টর করবো না, তখন অফকোর্স করবো, তখন আমার তো ক্যাপেক্স অটোমেটিকলি আমার লোনের পরিমাণই তো বেড়ে যাবে। যদি আমি আমি লোন ডলারে করছি, রিটায়ার করছি টাকাতে। তারপর আসি হচ্ছে কি টেনারে, এবং একুইটি একটা পয়েন্ট খুব সুন্দর বললো মারুফ ভাই। দেখেন ব্যাংকার্সরা উনি দুটো খুব সুন্দর পয়েন্ট বলছেন, যখন আমি দেখছি যেটা পেনাল্টি ইজ সো লো, তখন আমি বুঝে নিচ্ছি ইন্টেনশনস ইজ ভেরি ব্যাড। আমি যখন দেখি, এবং ব্যাংকার্সরা এটা বলতে পারবে, এডিবি বলতে পারবে, মারুফ ভাই যেহেতু চলে গেছে, আমার যদি একুইটি বেস খুব বেশি থাকে, তখন কিন্তু রিটার্ন অফ একুইটি ইজ ভেরি লো। তখন একটা প্রশ্ন আসে, আমার আজকে আমি দেখছি প্রত্যেকটা সেভিং সার্টিফিকেটের ইন্টারেস্ট রেট বাড়ায় দিচ্ছে 12%। আমার যদি রিটার্ন অফ একুইটি দেখি লং টাইম ধরে আসছে, আমি ইনফ্লেশন যদি আমি ক্যালকুলেট করি, এবং আমি যদি রিস্ক ফ্রি প্রোডাক্টটা দেখি বাংলাদেশে, উইচ ইজ আর আপনার বাংলাদেশ ব্যাংক ট্রেজারি বন্ড আর সেভিং সার্টিফিকেট, আমার আমি উদ্যোক্তা হয়ে কেন আমি রিস্ক নিয়ে আমি একটা লো একটা রিটার্ন অফ একুইটি নিব? তখন তো ব্যাংকার্সদের একটা প্রশ্ন জেগে যায়, হোয়াট ইজ ই ট্রাইং টু ডু? তখন ওই প্রজেক্টগুলো আর ফাইন্যান্সিং হবে না। কখন মনে হচ্ছে এই প্রজেক্টের নিশ্চয়ই কোনো সমস্যা আছে। একটা ইনভেস্টার কেন একুইটি ডিসপেন্স করবে রিস্ক নিয়ে, উইথ আ রিটার্ন উইচ ইজ কমেন্সুরেট টু আ রিস্ক ফ্রি রিটার্ন, উইচ ইজ দ্য সেভিং সার্টিফিকেট, উইচ ইজ আর বাংলাদেশি ট্রেজারি বন্ড। সো আমরা কিসের দিকে যাচ্ছি? আপনি ট্যারিফ লো করতে চাচ্ছেন, আপনি ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট নিয়ে যেতে চাচ্ছেন, আপনি একুইটি বেস বাড়াই দিতে চাচ্ছেন, আপনি এখানে লিকুইডিটি নাই, and then you want to promote renewable energy in Bangladesh, which is the 8th most climate vulnerable country in the world. আমরা ক্যালিফোর্নিয়া দেখেছি ক্লাইমেট চেঞ্জ কি ভয়ঙ্কর ইম্প্যাক্ট একটা দেশের উপর ফেলতে পারে। বাংলাদেশ একটা হাইলি ডেন্সলি পপুলেটেড একটা দেশ, এখানে আমরা রিলোকেট কোথায় করব? আমার এখানে যেভাবে করে নদী ভাঙন হচ্ছে, যেভাবে করে হচ্ছে, যেভাবে পলিউশন বাড়ছে, আমাদের তো কস্ট তো জাস্ট নট অনলি ইন পাওয়ার,
আমার সোশ্যাল কস্ট এবং আমার যে এনভায়রনমেন্টাল কস্ট, এটার কস্ট ইজ আনকোয়ান্টিফাইড। সো এগুলাও তো আমাদের বিবেচনায় আনতে হবে। এবং যতদিন আমরা ওয়েস্ট করছি, যে ওনার 7 বছর লাগলো পিপিএ সাইন করতে, এই যে আমরা এখন এক্সপেন্সিভ ফিউল ইম্পোর্ট করছি, এটা কি জিডিপিতে ইম্প্যাক্ট করছে? এই জিডিপি লসটাও যে হচ্ছে, এই জিডিপির কস্টটা কে দেবে? সো এইগুলা মিলে আমার মনে হয় নতুন সরকার এসছে, আমাদের অনেক আশা ছিল that this government will be very reconciliatory. There will be equitable solutions coming from this government. রিফর্মসের ব্যাপারে তো আমরা প্রতিদিন শুনছি, বা রিফর্মসের কোনো রাস্তা দেখছি না, অন্ধকার দেখছি আমরা। সো এই রিফর্মসগুলো তো আমাদেরকে ক্লিয়ারলি কোয়ান্টিফায়েবলভাবে যদি না নির্ধারিত করে দেয়, আনসার্টেনটি যত বাড়বে তত কস্ট অফ ফিনান্সিং বাড়বে, তত আমাদের প্রবলেমস বাড়বে, এবং তত আমাদের কিন্তু ইম্প্যাক্টগুলো ট্যারিফ কস্ট ওভারঅল ইকোনমিক ম্যাক্রো সিচুয়েশনে একটা ইম্প্যাক্ট পড়বে। সো আমাদের এগুলো বিবেচনা করে দেখা উচিত। আমার মনে হয় সরকার শুড বি ভেরি রিকনসিলিয়েটরি, এবং এগুলা ওয়ার্ডস ক্রোনি ক্যাপিটালিজম, কারাপশন আগে প্লিজ প্রসেস অনুসারে প্রুফ করে তারপর আমরা এগুলা শব্দগুলো ইউজ করি। মানে পারসেপশন খারাপ হয়ে যাচ্ছে দেশের এবং আমাদের প্রাইভেট সেক্টরে। নাম্বার ওয়ান হচ্ছে আমাদেরকে ট্যারিফ নিয়ে বলা হয়, আমাদের যে ট্যারিফটা আমরা এই মুহূর্তে আমাদের মার্কেট ট্রেন্ড চলছে, যেটা আমারটা হচ্ছে 9.97 ইনক্লুডিং দ্য টিডিএস সহ, ট্যাক্স সহ, কম্পেয়ার করা হয় বিদেশি ইন্ডিয়ার সাথে। দ্য রেফারেন্স কাম ফ্রম দ্য ইন্ডিয়া 2 সোলার পার্কস, উইচ ইজ দ্য একটা রাজস্থান আর একটা হচ্ছে গুজরাট। এই দুটো সোলার পার্কের যে ট্যারিফগুলো করা হয়, কখনো সেটা ডিটেল ইনভেস্টিগেশন কি করে দেখা হয়েছে? সেখানের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ল্যান্ড ডেভেলপমেন্ট, ইনক্লুডিং দ্য 33 kV কেবল থেকে শুরু করে যত ধরনের ইনফ্রাস্ট্রাকচার সব স্টেট গভর্নমেন্ট করেছে। $775 মিলিয়ন ইনভেস্ট করেছে রাষ্ট্র। শুধু প্লাগ ইন, 1 মিনিটে বলে দেবো এটা, আমাদের এখানে যে জমি, আমরা যে জমিগুলো কিনি, এই যে এত সময় লাগে কেন? হাউ ডিফিকাল্ট ইজ, এটা ভাটির দেশ, আমাদের ভাটির দেশে এমন না যে মরুভূমি পাবো এখানে প্লাগ এন্ড প্লে আমরা বসায় দিতে পারবো। প্রবলেম হচ্ছে ফিজিবিলিটি করতে গেলে আপনার এমব্যাঙ্কমেন্ট করতে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হয়। এবং সামনে যে ল্যান্ড যে টেন্ডার করেছে, যেই ল্যান্ডের দাম ছিল একর প্রতি 6 লাখ টাকা, এখন আপনি যান সেখানে 30 লাখ 40 লাখ টাকা করে আছে, উইথ ইনক্লুডিং দ্য মিডিয়া ঢুকে গেছে। আপনি কি করে ট্যারিফ কমাবেন? ফিজিবিলিটি হয় না। একটা মানুষ আন্দাজে ট্যারিফ করে 8 সামথিং, ডিটেল ফিজিবিলিটি না হলে প্রজেক্টেড রিয়েল ট্যারিফ বের হবে না, which is correctly উনি বলেছেন এই জিনিসটা। ওখানে অ্যাজাম্পশন করা সহজ, আমাদের না। We have experience of doing land in the private sector as well as in the government sector. Nuherer project, we did the whole land due diligence on behalf of the lenders, and a number of other projects, including IB Vox projects also, we did the land due diligence. So we know that normally what are the land challenges in Bangladesh. What you mentioned, the government land banks, that is something the government only recently started encouraging, and they came forward, এই মইন ভাইদের এই প্রজেক্টটাতে, মারুবেনির বা সুমিটোমোর প্রজেক্টগুলোতে, they came up with fantastic ideas. যেমন সুমিটোমোর বড়পুকুরিয়ার প্রজেক্টটাতে ছিল অ্যাবান্ডেন্ট কোল মাইন, ওখানে এখন কিছু হয় না, ওই জায়গাটাকে একটা ফ্লোটিং আর মিলে করার কথা ছিল। সো এরকম গভর্নমেন্ট হ্যাজ আ লট অফ ল্যান্ড ব্যাঙ্কস। এগুলো যদি ইফ দে কাম ফরওয়ার্ড টু ইট, আই থিঙ্ক দ্য কস্ট ইনভলভড ইন দ্য ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড এভরিথিং উইল রিডিউস সিগনিফিকেন্টলি। বাট অ্যাগেন দ্য প্রবলেম ইজ দ্যাট when the government does the land, they do a lot of shortcuts, ওইটা পরে bankability problem হয়, but otherwise I think it's a good initiative to have. We expect that policy intervention এবং এই পয়েন্টগুলো আপনি যদি ধরেন। Actually এখন পর্যন্ত যা আমি শুনলাম, মেইনলি হচ্ছে যে এখন নতুন যে টেন্ডার করবে, দুটো জিনিস, একটা হলো এলওআই গুলো ক্যান্সেল করবে, and the general complaint what I'm hearing is that how to weed out the bad ones and why it is so blank. Why didn't you look into each and every project and see what is viable, what was good, and what couldn't be done? That is the problem with the special power. আমি আমার বাড়িতে যখন আমার কোম্পানির জন্য যখন আমি একটা কম্পিউটার কিনতে যাই, আমি মার্কেটে গিয়ে বেস্ট পসিবল the lowest price আমি কিন্তু I can figure it out and I can buy. Same জিনিস যদি আমি টেন্ডারে দিই, it will be at least 10 to 20% higher. It is standard, everybody, all of us have experienced that. But the point is the question of honesty. আমি একজনকে যখন দিলাম, সে তখন মার্কেটে গিয়ে নিজের পকেটে টাকা ঢুকালো কি ঢুকালো না সেটা তো যাচাই করার কোনো উপায় নেই। So that is why we go for tender. I'm not saying tender is the best solution, but then Special Power Act allowed lot of corruption.
And you may say that I am not corrupt, I didn't do anything. Look at my project and this is the best. True, possible. As I say, if I look at my own interest, I will definitely in my own office, I want to make maximum, minimum cost, maximum profit. I would go for that, and we do that. Individual level, আমরা কিন্তু negotiate করি 4-5 জন আসার পরে ভালোভাবে negotiate করে বেস্ট সবকিছু যাচাই বাছাই করে আমরা কিনি। বাট যখন একটা জেনারেল মানে কান্ট্রি ওয়াইজ বা কোম্পানি ওয়াইজ যখন কাজ হয়, কোম্পানি তো আমরা করি, কোম্পানিতে আমরা মানে কাইন্ড অফ ইন্টারনাল নিয়ে আসি, অফার নিয়ে এসে তারপরে আমরা সব চেক টেক করে লোয়েস্ট রেটে নেগোশিয়েট করি। কিন্তু টেন্ডারে তো নেগোসিয়েশনের খোঁজ কম। তো আমরা জানি টেন্ডার প্রাইসেস আর হায়ার, এন্ড আই হ্যাভ সিন গভর্নমেন্টের টেন্ডার একটু আগে যেটা বলা হলো যে গভর্নমেন্টের টেন্ডারের যে প্রাইস আছে তার চাইতে কয়টা প্রজেক্ট মানে আনসলিসিটেড কয়টা কস্ট বেশি। But there was corruption there as well, because the tender process itself was not proper, and tender prices were high. So making that as a standard, then unsolicited ones were given at a higher cost, showing that high tender price. So I'm not saying that any of this is right or wrong, but to stay legally correct, tender alternate actually negotiation I know we can get better deals, but then there will be questions. And in a corruption promote kore, there is absolutely no doubt about that. Last 15 years the Special Power Act corruption je hoyeche ei byapare kono sondeh nei. এখন some of you may say that we didn't do it and we genuinely tried and we got the best deal, but then that does not negate the fact that corruption happened. Last government actually is প্রথম থেকেই they kind of did not strongly encourage, but they asked for renewable energy projects, and there were about 50 or 70 applications were there, and 47 or something were approved, but only few came to the ground. Question is, nobody has actually reviewed that why did we fail. টোটাল প্রজেক্টের কিন্তু পরিমাণটা বোধহয় 2500 মেগাওয়াটের মতো ছিল। তখনকার প্রজেক্টগুলো সব ছোট ছিল, 20 মেগাওয়াট। তার একটা মেজর রিজন আমরা সবাই জানি, ল্যান্ড অ্যাকুইজিশন ফেল করেছে। ল্যান্ডটা পেলে কিন্তু আজকে আমার এখানে প্রচুর প্রজেক্ট হয়ে যাবে। এখন অনেকে অনেক ল্যান্ডের কথা বলে, বাট অ্যাকচুয়ালি ওয়েন ইউ যারা উদ্যোক্তা তারা যখন যায় ল্যান্ড অ্যাকুয়ার করতে, এক নম্বরে যে বললো মাল্টিপল ল্যান্ড ওনার, একটা এরিয়াতে মাল্টিপল ল্যান্ড ওনার, এটা তো পাওয়ার এগুলি সবার কাছ থেকে কিনে বায়না করে রাখা, এটা করে রাখা, ইউ ক্যানট বাই দ্যাট আনলেস ইউ গেট দ্যাট। সো দ্যাট ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য রিজনস ওয়াই উই ফেইলড। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য মেজর রিজন ওয়াই উই ফেইলড। এত প্রজেক্ট দেওয়ার পরেও আমরা কিন্তু খুব একটা ভালো আশাব্যঞ্জক কোনো ইয়ে পাই নাই। হোয়াট ডিড দ্য গভর্নমেন্ট ডু? দে ডিডন্ট ডু এনিথিং। সব কিছু এন্টারপ্রেনার বা ইনভেস্টরের উপর ছেড়ে দিয়ে বলছে যে তোমরা করো, এটা করো, এটা করো, আমরা খালি তোমার কাছ থেকে পাওয়ারটা কিনে নেব। সিঙ্গেল তো এই রিভিউটা যদি আমরা যদি এইটা যদি লার্নিংটা হয় বাই রিভিউইং মাই পাস্ট এক্সপিরিয়েন্স, দেন হোয়াট উই নিড টু ডু, কারণ আমাকে তো প্রমোট যদি আমি করতে চাই তাহলে আমার কি করতে হবে? গভর্নমেন্টকে ল্যান্ড প্রোভাইড করতে হবে, আর গভর্নমেন্টকে এটার মধ্যে আসতে হবে, কোনো একটা ভাবে তাকে এটা আসতে হবে। যদি আমাকে দ্রুততম সময়ের মধ্যে আমরা যদি রিনিউয়েবল আনতে চাই, গভর্নমেন্টের কাছে ল্যান্ড আছে, বিপিডিবির কাছে কতটুকু ল্যান্ড আছে আমি জানি না, বাট গভর্নমেন্ট অ্যাজ এ পলিসি জেনারেল দে হ্যাভ ল্যান্ড, দে হ্যাভ লট অফ ল্যান্ডস। আই উইল টেল ইউ ওয়্যার দ্য ল্যান্ডস আর। ফার্স্ট অফ অল, কোল পাওয়ার প্ল্যান্টের জন্য অনেকগুলো প্রজেক্টের ল্যান্ড অ্যাকোয়ার করা হয়েছে। 1600 একর ল্যান্ড অ্যাকোয়ার করা হয়েছে রামপালের জন্য, তার 800 একর দিয়ে হাফ, আর একটা আরো 1320 আরেকটা ইউনিট হওয়ার কথা ছিল, সেখানে 800 একর জায়গা খালি আছে। এই 800 একরও পুরো ব্যবহার করা হয়নি। সো এইখানেই তো প্রায় 1000 একর জায়গা আছে। ইউ ক্যান জাস্ট পুট দ্যাট ফর টেন্ডার। সরকার ল্যান্ড দিলে আমি মনে করি ট্যারিফ 7% আসা সম্ভব, 7 সেন্টসে আসা সম্ভব, 7 to 8 গভর্নমেন্ট যদি ল্যান্ড দেয়।
আইএর ইস্যুটা আমি আর এখানে আসছি না, কারণ আমি এটা নিয়ে আলোচনা করতে চাই না, বিকজ ইট ইজ অবভিয়াস বর্তমানে বাংলাদেশে যে ইভেন আইএ দেওয়ার পরেও ইনভেস্টর আসবে কিনা সন্দেহ, বিকজ অফ দ্য কান্ট্রি রেটিং, তাই না? আই রিমেম্বার 96-97-এ আইএস হরিপুর, আইএস মেঘনাঘাট যখন আসতে চাইলো, তখন বাংলাদেশ গভর্নমেন্ট গেভ সভারেনিটি গ্যারান্টি। They didn't care. Both said we don't care about Bangladesh government sovereignty. So ADB in one project and World Bank in another project, 360 and 450 megawatt. That had to be. And previously, Bangladesh's sovereignty guarantee কোনো value ছিল না। International agency co-guarantee ছাড়া কোনো পাওয়ার প্রজেক্ট বাংলাদেশে আসে নাই before 2000. With our economic growth and confidence, এটার পরে আস্তে আস্তে এই last 10-15 years we have seen some without any multilateral agency support, we got investment. We have come to a situation where I have doubt whether even the country's sovereignty will work for large investment, especially small investment আসতে পারে কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট আসবে না। So I'm not this is quite obvious. I have serious doubt কতগুলো ইনভেস্টর এখানে আসবে। কিছু হয়তো লোকাল বিজনেসম্যান কিছু রিস্ক নিয়ে তারা আসবে, তারপরে তো সরকারের আনসার্টেনিটি আছে। দিস গভর্নমেন্ট হাউ লং উইল দে বি হিয়ার, নেক্সট গভর্নমেন্ট এসে কি করবে, এই এনভায়রনমেন্টে তো বড় ইনভেস্টমেন্ট এনিওয়ে আসবে না। ফরগেট অ্যাবাউট এভরিথিং এলস, ইন্টারেস্ট রেট, ইকুইটি, হায়ার ইকুইটি, অন্যান্য যে পলিসি কথা আমরা বলছি, এটা আসবে না। আর কিছু কিছু জিনিস যেগুলো বলা হচ্ছে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে, হোয়াট ইজ আওয়ার পাওয়ার মার্কেট? Not number one, small. What is the structure of the power market? We have a single buyer model. এখন যদি এখানে মাল্টিপল বায়ার, হোলসেল মার্কেট এগুলো সব যদি থাকতো, তাহলে আমরা এই জিনিসগুলো আনতে পারতাম, তাহলে আমাদের একটা অপশন থাকতো। নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট বলে কোনো দুনিয়ার কোথাও মার্কেট নাই। ইট হ্যাপেন্স অনলি ওয়েন ইট গেটস ম্যাচিওর। ম্যাচিওর্ড হয়ে গেলে তখন পিক পাওয়ারের জন্য এরা আসে বা অন্যান্য জিনিসের জন্য আসে, সেগুলো হোলসেল মার্কেটের জন্য আসে। So we have to understand those models and see what is our model and can we change that? Is it time for us to go and change this single buyer model, BPDB? আমরা এখন যদি করতে পারি, আই থিঙ্ক আমার করা সম্ভব। অ্যাটলিস্ট ইউটিলিটিগুলোকে আমরা বলতে পারি ইউ ক্যান বাই ইউর ওন পাওয়ার। ডিপিডিসিকে বললাম তুমি একজনের সাথে পাওয়ার করো, তুমি তোমার ট্যারিফ কমানোর জন্য তুমি কার সাথে পাওয়ার করতে চাও তুমি করো। ডিপিডিসি গভর্নমেন্ট এজেন্সি, বাট হি উইল হ্যাভ দ্য রাইট টু গো অ্যান্ড বাই পাওয়ার ফ্রম ইন্ডিভিজুয়াল ডেসকো, ডিপিডিসি ডিফারেন্ট জায়গায় তারা করতে পারে। রিনিউয়েবলের ক্ষেত্রে পিবিএস গুলো 80টা পিবিএস এর মধ্যে 73টা পিবিএস লস করে। There are many areas which there can be a local renewable solutions for basically household power. তো পিবিএস গুলোকে ক্ষমতা দিয়ে দেওয়া হোক, they can buy it, they can negotiate with the company who will come and give solutions at a certain rate and tariff তারা দিবে। So there is a distributed system. So we may have to think about all these solutions, but current situation এ আমাদের যে রিনিউয়েবল যে ইচ্ছাটা আমাদের মানে রিনিউয়েবল গ্রো করার যে ইচ্ছাটা সেটা যদি আমরা করতে চাই, এই যে আজকে যে কনসার্নগুলো এখানে বলা হলো, স্পেশালি ফিনান্সিয়াল আইএ অ্যান্ড এলসি, যেটা বিপিডিবির এলসি বলছে যে এটা একটা গ্যারান্টি ছিল যেটাও থাকবে না বলছে। So on what basis they will come? This is something this need to be understood and এটা address করা উচিত। Otherwise, as Imran said, let us see in February that what happens, what is the outcome of our bidding process, and this is we'll see. Basically, I don't want to make any comment. Then finally, আমি যেটা বলবো সেটা হলো যে আমরা এখন সব ফাইন্যান্সিয়াল প্রজেক্ট বেসড আলোচনা করলাম, পলিসি বেসড যদি আমরা চিন্তা করি, what is the requirement of our solar power? আমাদের সামনে রিকোয়ারমেন্টটা কি আছে, কত দূর আমরা যেতে পারি? হ্যাজ দেয়ার বিন এনি টার্গেট, পলিসি টার্গেট? মুজিব ক্লাইমেট প্ল্যানে কি বলে দিল? 40%। প্রিভিয়াস প্রাইম মিনিস্টার কোথায় গিয়ে একটা বক্তৃতায় বলে আসছে 40% আমরা রিনিউয়েবল করবো বাই 2040 or something, না? হ্যাঁ, 41-এ আমরা 20% করলো। দেয়ার ইজ নো পেপার ওয়ার্ক, দেয়ার ইজ নো প্রিপারেশন, দেয়ার ওয়াজ নো ডিসকাশন। She declared and then that became the মানে স্ট্যান্ডার্ড। অ্যান্ড আমাদের সব প্রজেক্টের মধ্যে মুজিব পার্সপেক্টিভ প্ল্যানে আমরা আগে কিছুই ছিল না, সেখানে 41-এ আমাদের এই টার্গেট আমরা ঢুকাই দিলাম।
So you have to be practical and see what is the target. We don't know, nobody knows. Renewable করতে করতে অ্যাক্টিভিস্টরা মুখে ফেনা তুলে ফেলতেছে, হ্যাঁ 100% নেট জিরোর কথা আমরা বলতেছি। আমার বর্তমানে 26,000 মেগাওয়াট আছে। I don't need any power plant till 2030 except evening peak in 29-22 provided you give full fuel. পুরো ফুয়েল যদি দেয় এবং ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনে যদি আমি ইমপ্রুভ করতে পারি, যেই বটলনেকগুলো আছে সেগুলো যদি আমি ওভারকাম করতে পারি, কারেন্ট ক্যাপাসিটি দিয়ে আমি সার্ভ করতে পারবো অ্যাটলিস্ট 2028 পর্যন্ত, 27-28, 29-30-তে গিয়ে উইল হ্যাভ ট্রাভেল। আচ্ছা, তারপরে সোলারের ইয়েটা কোথায়? ডে টাইম পিং, অপারেশনাল ইস্যুগুলো নিয়ে কিন্তু কথা বলছি না আমরা। আমাদের তো ডিসকাশনটা করতে হবে বিপিডিবি পিজিসিবির সাথে, এবং সেটা যারা পলিসি মেকার তাদেরকে বসে নিয়ে কথা বলে দেন দে হ্যাভ টু সেট আপ দ্য টার্গেট, দিস ইজ হোয়াট উই ক্যান অ্যাকোমোডেট। আমরা কথা বলে দেখেছি 2000 থেকে 3000 মেগাওয়াট কারেন্ট ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের যে রেস্ট্রিকশন আছে তাতে 2 থেকে 3000 মেগাওয়াট আমরা সোলার নিতে পারবো এই মুহূর্তে আমাদের সিস্টেমে। আমাদের 25 বছরে 7000 মেগাওয়াট কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট 25 বছরের চুক্তি, 47 সাল পর্যন্ত যাবে, সেই 7000 মেগাওয়াট তো থাকবে। 11000 মেগাওয়াট গ্যাস বেস পাওয়ার প্ল্যান্ট, কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট আছে 22 বছরের চুক্তি, এগুলো এক একটা। সো দ্যাট কিছু চলে যাবে, বাট নতুন কিছু আসছে, নিউক্লিয়ার 2400 আসছে which is 40-year project. So we have to look into our demand and then supply side আমি কিভাবে করতে পারি। Fuel savings, cost reduction is a major issue, and obviously সোলার দিয়ে আমাদের হয়তো ফুয়েল ইম্পোর্ট রিপ্লেসমেন্টটা হবে, অ্যাফোর্ডেবিলিটি ইস্যুটা বা কস্ট রিডাকশন কতটুকু হবে দ্যাট নিড টু বি সিন অ্যাকচুয়ালি, বিকজ কারেন্টলি কিন্তু 16 টাকা সোলারের যে গত বছরের যে রেট আছে তাতে সোলারের পেমেন্ট অ্যাভারেজ হল 16 টাকা। সেখানে অবশ্য যে মানে করাপশন যে হয়েছে, আই উইল টেল ইউ, বেক্সিমকো 10 বছর আগে যেটা পেয়েছিল সেটা আজকে চুক্তি করলো 15 সেন্টসে। How can they do 15 cents? How will you allow with the modern, new, efficient, with a 50 to 70% cost reduction of your total project, you are still given 15 cents. তখন তো 15-16 cents ঠিক ছিল, এটা তো দিতে পারে না। And that is one of the reasons. It is 100 megawatt, 200 megawatt. So that's one of the reasons why the tariff is 16 টাকা. It will go down. It will definitely go down. 10 সেন্টে অ্যাভারেজে চলে আসবে। 10 সেন্টের নিচে আমাদের নামাইতে হবে, 10 সেন্টের নিচে নামাইতে হলে গভর্নমেন্টকে ল্যান্ড দিতে হবে, আদারওয়াইজ হবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, কম্পারিজন করে ইন্ডিয়াতে, আই ওয়াজ জাস্ট চেকিং নাও, 1 মেগাওয়াট করতে 5000 কোটি রুপি 5 কোটি রুপি লাগে। 1 মেগাওয়াট করতে 5 কোটি রুপি লাগে ওদের। আমাদের এখানে আমি জানি 5 কোটি রুপি কনভার্সন করলে তো 7 কোটি, and that is without land cost. Just খালি total project cost is about 5 crore টাকা for 1 megawatt, 5 crore rupees. Okay, so it's 10 থেকে 11 $1,000 per kilowatt body. 1000. That's actually high. That's high, sir. That's very high. জমি সহ এই জমি কস্টটা একটা বিরাট ফ্যাক্টর। ট্রান্সমিশন সান ইরিডিয়ান্স 3.5 to 4 hours বলছে, তাই না, ফুল ক্যাপাসিটি। তার তো বেশি তো আমাদের এখনো হয় না, আমাদের তো বলাই আছে 4.5 hours বলে, বাট অ্যাকচুয়ালি 4 hours এর বেশি হয় না। হ্যাঁ, ডাস্টের প্রবলেম আছে, ক্লাউডের প্রবলেম আছে। এই যে ইয়াঙ্গন 40 মেগাওয়াট করছে, ইয়াঙ্গনে যে প্রজেক্ট ম্যানেজার আমার সাথে বলছে, ভাই আমাদের তো বলা ছিল 1 মাস 1.5 মাসের মতো আমাদের লো থাকবে বৃষ্টি টিষ্টি এসবের কারণে। আমার কথা হলো যে ফার্স্ট সেট দ্য টার্গেট, and then to achieve the target what is the time frame. So we have to, আমাদের যে একটা ট্রানজিশন প্ল্যান, আমরা চাই যে আমরা মোর সাস্টেনেবল রিনিউয়েবলের দিকে যাব, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। আমি যদি আগামীকাল 100% রিনিউয়েবল দিয়ে আমার পাওয়ার করতে পারতাম, I would have done it. Is there anybody in this room who would say that না আমি চাই না, আমি ওটা করব না? Definitely we all want it, but wanting and doing is a two different thing. What is on the ground, we have to do an assessment of the ground and find out what is possible and what we want to do, and then how we want to do by learning from the past, that what is the mistakes we have done. Okay, and but national perspective টেন্ডারে বাইরে যাওয়ার কোনো স্কোপ নাই। এখন অন্য কোনো উপায় আমরা বের করতে পারি কিনা যেখানে
ফেয়ারনেস এবং মেনটেন করে আমরা লোয়েস্ট প্রাইসে আসতে পারি কিনা, টেন্ডারের পরে নেগোশিয়েট করা যায় কিনা, আই ডোন্ট নো। It is not an easy task. Worldwide people struggle with this, finding the best solutions. আমি সাংবাদিক হিসেবে অনেক বছর কভার করছি, আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে খুব ধরেন একটা টেন্ডার হচ্ছে, ওখানে এমনও হয় যে বিভিন্ন দেশের কোম্পানি আছে, তারা তাদের সরকারকে দিয়ে বলে যে ও ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছে, বুঝতে পারছেন? সো তারপরে ওই টক্করের মধ্যে তারপরে হয় না। আর একটা অন্যতম জিনিস, টেন্ডারে কিছুই হয় না, ওই সব পিছন দিয়ে ইনকম্পিটেন্ট কোম্পানিগুলো বেশি লাইন দিয়ে দেবে। সবাই কুইক রেন্টালের কথা বলে, অ্যাকচুয়ালি ইট ইজ দ্য ফুয়েল হুইচ ইজ দ্য ইস্যু, তাই না? সো অয়েল বেসড পাওয়ার প্ল্যান্ট ছাড়া তো বিদ্যুৎ সরবরাহ করার কোনো স্কোপ নাই। দেয়ার ইজ নো আদার মানে ফুয়েল দ্যাট উইল গিভ ইউ সাচ এ শর্ট পিরিয়ড। সো দ্যাট ওয়াজ ট্যাকেলড বাই 2012 এর মধ্যে মোটামুটি আমাদের যে ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন, আমি যে একটা কথা সবসময় বলি যে যুদ্ধের সময় যদি আমি টেন্ডার করে গোলা বারুদ কিনতে যাই তাহলে তো আমার সো দ্যাট ওয়াজ এ ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন। সো উই নিডেড 12-13 ঘন্টা লোডশেডিং হচ্ছিল। সো হাউ টু, কোনো গভর্নমেন্টই টিকতে পারতেছে না, সো বাধ্য হয়ে তখন এগুলি করতে হয়েছে। বাট যখন এটা হয়ে গেল, প্যারালালি আমরা ফেল করছি কোথায়? প্যারালালি আমরা যে লং টার্ম লার্জ পাওয়ার প্ল্যান্টের যে ইয়েটা মানে প্রসেসটা, that was delayed, and whether that was delayed intentionally or lack of capacity, that need to be looked into. But then আমরা তো পরে করলামই, সো তখন পারবো না, পারতাম না আমি মনে করি না। আমার মনে হয় প্যারালালিটা করা উচিত, কিন্তু নেগলেক্ট করা হচ্ছে। যেই একইভাবে আমরা এলএনজি ইম্পোর্টে গেলাম, কিন্তু আমরা লোকাল কোনো ইয়েতে কোনো উত্তোলনে গেলাম, উদ্যোগ সব বন্ধই করে দিই, কোনো উদ্যোগই নেওয়া হলো না। দ্যাট ইজ by design or not, I don't know. No, but without your own gas, মানে আপনি তো এলএনজি আমদানি করে, এটা তো সাস্টেনেবল সলিউশন, আপনি আমদানি করতে হবে, আপনার নিজের উত্তোলন করতে হবে, দুইটা একটা সমন্বয় না ঘটলে সমাধান হবে না, যতখানি নিজে পারা যায়। বাট আনফরচুনেটলি যে এই রাউন্ড অফ বিডিং এও কেউ কিন্তু বিডিং এ জমা দেন। ওকে, আমি এটা কনক্লুড করার আগে আমি দুটো পয়েন্ট করে নিই যে এখানে হয়তো সেমিনারের মধ্যে একটা টোন আসছে যেখানে মনে হচ্ছে যে পিডিবি ইজ এ বিগ ফেলিউর, পিডিবি ইজ এ ভিলেন। অ্যাকচুয়ালি বিষয়টা তা না। পিডিবি কেনে, কিন্তু পিডিবির নিজস্ব কোনো ক্ষমতা নেই, সেটাকে কন্ট্রোল করে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট, এবং এইখানে এই গভর্নমেন্ট কন্ট্রোল করাটাই হচ্ছে তার পলিসি ফেলিউর। সো এবং এই যে এখন কথা টেন্ডার হবে কি হবে না, সবই কিন্তু পলিসির বিষয়। যেমন আমি যদি পলিসি নেই যে না ভাই, আমার এত কয়লা আনা, এত এলএনজি আনা, এত ডিপেন্ডেন্সিটা থেকে একটু কমায় দিই, আমার যত কষ্টই হোক, পাওয়ারের দাম যদি বেশি হয়, আমি এখানে সোলার আগে অ্যাটলিস্ট সুইচটা অন করলে দিনের বেলা যেন পাওয়ার পাই, আমি তো এই পলিসি নিতেই পারি। আর ঠিক বেঠিক সেটা আর্গুমেন্ট হোক। সো এইখানে আসলে পলিসি করে বিভিন্ন সময় যেই স্টপ গ্যাপ কাজগুলো গভর্নমেন্টের করা উচিত ছিল, যে রাইট একটা সাবসিডি দিয়ে, মানে এখানে দেখেন পিডিবিকে সাবসিডি দেওয়ার পরেও ফেল করছে, তার মানে ইটস এ বিগ ফেলিউর। এবং এই ফেলিউরটা, হ্যাঁ অফকোর্স ডলারের ক্রাইসিস, যুদ্ধ, কোভিড, আপনি বলবেন তো ভাই, দিস ইজ রিয়েলিটি ফর এভরি কান্ট্রি, অ্যান্ড দ্যাটস ওয়াই গভর্নমেন্ট তার ইন্টেলিজেন্স সে ব্যবহার করবে, সে স্কিল ব্যবহার করবে।